আনুমানিক রাত ৯টার দিকে রুম থেকে বের হয়ে আসে আরওয়া। রাকিব সুরালো গানের মতো টেনে টেনে বলল, আপার দেখা মিলল অবশেষে। আমি তো ভেবেছিলাম তুই আজকে আর বের হবি না। রনির কথার পৃষ্ঠে তনিমা বলল, সুইট সুইট দেবর ভাইরা থামো তো, আরও বলো কি খবর তোমার? আলহামদুলিল্লাহ। তোমার? আলহামদুলিল্লাহ, বিন্দাস আছি। ইমন কারো সাথে ভিডিও কলে কথা বলছিল, আরওয়াকে দেখে বলল, ঘুমিয়ে কত দূর গেলি? আরওয়া কিছু না বলে একটা শুকনো হাসি দিল। তনিমা মিষ্টি কণ্ঠে বলল, মন খারাপ তোমার? না ভাবি। তন্ময় ফোনের দিক থেকে নজর সরিয়ে বলে উঠে, আজকে চুপচাপ যে? কিছু না। স্বাভাবিকভাবে উত্তর দিল ও সবার কাছে অস্বাভাবিক লাগছে। মেয়েটা তো এত চুপচাপ থাকে না, আজকে কি হলো? রিয়া এতক্ষণে মুখ খুলল, দুষ্টু হেসে বলল, জিজুকে মিস করছে। আরওয়া ভেংচি কেটে বলল, বই গেছে আমার। দেখছি তো আমরা রুম থেকে বের হতেই ইচ্ছে করে না। জিজুর ছবি দেখছিলে নিশ্চয়ই, বলে দাঁত কেলাল রিয়া। ইমন, রনি, রাকিব, তনিমা ঠোঁট চেপে হাসছে। তন্ময় তো শব্দ করেই হেসে দিল। আরমান মাত্র অফিস থেকে এলেন। বাসায় ঢুকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বললেন, কেমন আছো ইয়াং ম্যানরা? বহুত বড়িয়া ফুপ্পাজি। আপনি? রনি, এই ভালো, আমি ফ্রেশ হয়ে আসি, তোমরা কথা বলো। ওরা আরও কিছুক্ষণ আড্ডা দিল। আরওয়া এবার হেসে হেসে কথা বলছে। বিশেষ করে তন্ময়ে কথা শুনে হাসছেও। ছেলেটা আসলেই খুব রসিক। কথা শোনা না হেসে থাকা যায় না। বাচ্চারা খেতে আসো। মায়ার ডাকে সবাই ড্রয়িং রুম ছেড়ে ডাইনিং রুমে গেল। সকলে একসাথে খেতে বসেছে, হাসি মজার মাঝে দিয়ে খাওয়া শেষ করে উঠে ইমনরা গেস্ট রুমের দিকে গেল। ইমন তনিমা এক রুমে। রনি, ইরফান থাকবে আসিফের সাথে, রিয়া আরওয়ার সাথে, রাকিব তন্ময় থাকবে অন্য গেস্ট রুমে। সবাই রুমে ঘুমানোর জন্য রুমে যাবে এমন সময় ইরফান কেঁদে উঠল। মূলত ওর মায়ের কথা মনে পড়েছে। কান্না থামার নাম নেই। একমাত্র আরওয়া পারে এই ইরফানকে হ্যান্ডেল করতে। ইরফানকে কোলে নিয়ে রুমে চলে এলো আরওয়া। আজকে রাতটা ওর সাথে রাখবে। সকালে সবাই অনেক জোরাজোরি করল আরওয়াকে গ্রামে যেতে। ও নাছোড়বান্দা যাবে না মানে যাবে না। তনিমা বারবার বলছে, কথা পেলতে না পেরে করুণ চোখে মায়ের দিকে তাকাল। উনি তনিমাকে একটু আড়ালে নিয়ে কিছু বললেন। তনিমা হেসে ইমনদের জানালো, আরওয়া আরও কিছু দিন পড়ে যাবে, সামনে অ্যাডমিশন। কেউ আর জোর করে নিয়ে কথা শুনে। জিনান ও বকবে এখন যদি গ্রামে যায়। রাকিব যাওয়ার সময় চোখ মেরে বলল, গত রাতে তো ভিলেন ভাইয়ের জন্য বরের সাথে কথা বলতে পারিস নি, এখন বলে নিস। ভিলেন ভাই মানে? আরে তুই জিনান ভাইয়ের কল ধরছিলি না দেখে আমার কাছে কল দিয়েছিল, বললাম ইরফান আজকে আরওয়ার কাছে আছে তাই হয়তো ফোন তুলছে না। উনি কি বলল জানিস? না বললে জানবো কি করে? অবাক হয়ে বলল আরওয়া। তন্ময় কেশে বলল, আমি বলি, বলল শালা ভিলেন ভাই পিচ্ছি, তার জন্য আমি বউয়ের সাথে কথা বলতে পারছি না। রাকিব আর তন্ময় হাত মিলে হেসে চলে গেল বাড়ির বাহিরে। আরওয়া হা করে তাকিয়ে আছে। জিনান ছাড়া এমন অদ্ভুত কথা আর কেউ বলতে পারে না।
ভিলেন তাও ইরফান। হাউ ফানি। তন্ময়ের বলা লাস্টে কথাগুলো মনে আসতে লজ্জা ভিড় করল ওর মুখশ্রীতে। বউ ওদের কাছে এভাবে বলল জিনান। লাজ লজ্জা কিছুই নেই, বিদেশে গিয়ে সব গিলে ফেলেছে। বিকালের দিকে জিনান কল দিল। আরওয়া দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বসে আছে। ওর কল ধরতে ইচ্ছে করছে। লজ্জা লাগছে খুব। কেন লজ্জা লাগছে তাও জানে না। 3 বারের সময় কল রিসিভ করে কানে দিল। স্টুপিড, সব সময় ফোন হাতে থাকে আর কল করলে উনাকে পাওয়া যায় না। আরওয়া ভেঙচি কাটল। সাধারণ মানুষ কল করে, ভালো মন্দ জিজ্ঞেস করে, আর এই লোকটা একদিন ও শুরুতেই সুন্দর করে কথা বলে না। অসভ্য, চরম অসভ্য। আমাকে বকা শেষ। আপনি কি করে বুঝলেন আমি আপনায় বকছি? পিলে চমকে উঠে জিহ্বায় কামড় বসিয়ে চুপচাপ হয়ে গেল। জিনান গম্ভীর হয়ে বলল, তোমার মতো স্টুপিড থেকে আর কি আশা করা যায়? আরওয়া থম মেরে রইল। জিনানের কণ্ঠ আশাহত। গত রাতে কি হয়েছিল? তোমার মুখটা এমন মলিন ছিল কেন? বিস্ময় চোয়ালে ঝুলে পড়ল আরওয়ার। জিনান কি করে দেখল ওকে? গত রাতে তো কথাও বলেনি। মনের কথা মুখে এনে বলল, আপনি আমায় দেখলেন কি করে? ইমনের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তখন তুমি এলে আর সাথে সাথে ও ব্যাক ক্যামেরা দিল। আরওয়া দেখেছিল ইমন ওর দিকে ঘুরে ফোন ধরে রেখেছিল। ছোট্ট শ্বাস ফেলল। তার ভাই এ কি হবে? জিনানের চামচ একটা। আবারও ভেঙচি কাটল। তন্ময়ের সাথে এত কিসের কথা? হ্যাঁ, তাও হেসে হেসে বলছিলা। দূরে থাকবে ওর কাছ থেকে। রুক্ষ কণ্ঠ শুনে থ মেরে রইল লোকটা। এমন কেন? কল করে দুষ্টু মিষ্টি কয়েকটা কথা বললেই তো হয়। এখন কেমন আছো? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? যাক, এতক্ষণে মনে পড়ল। আরওয়া সিলিং এর দিকে তাকিয়ে শীতল কণ্ঠে জবাব দিল, হু। হু কি ভালো না খারাপ? গম্ভীর মুখে, ভালো। খেয়েছ? হ্যাঁ। এখন কি করছো? কিছু না, ঘুমান। আমার কথা আমাকে বলার সাহস কি করে হলো তোমার? কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো। আর হ্যাঁ, তোমাদের বাড়ির পাশেই তো ছোট খাটো একটা নদী আছে না? ওটা হলেই চলবে। কচুমচু হয়ে বসে আছে, কথা বলছে না। জিনান বিরক্ত মাখা কণ্ঠে বলল, কথা বলছো না কেন? নিরুত্তর আরওয়া। জিনান অনেক কিছু বলছে, আরওয়া জবাব দিচ্ছে না। শেষমেশ রেগে গিয়ে উচ্চকণ্ঠ বলল, তোমাকে যদি এখন সামনে পেতাম। রাখছি। আরওয়া কান থেকে ফোন নামিয়ে দেখে লাইন কেটে গেছে। ম্লান হেসে ছাদের দিকে পা বাড়াল। ছাদে এসে দাঁড়িয়ে তাকিয়ে আছে দূর আকাশের দিকে। হুট করে মেঘের গর্জনে স্তব্ধ হয়ে যায়। বরাবরই বজ্রপাতের আওয়াজেও ভয় পায়। দৌড়ে ছাদ থেকে নামতে যাবে, ভুলবশত কিছু সাথে পা ভেজে পড়ে যায়। মনে হচ্ছে দুনিয়ায় থমকে গেছে। কপাল গিয়ে বাড়ি খেল একটা পিলারের সাথে। মাথা চক্কর দিয়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে উঠতে যাবে, কিন্তু শরীরে শক্তি নেই। পুরো শরীরটা অবশ হয়ে গেছে। আস্তে আস্তে চোখ বুজে নিল। মেঘ পেটে বের হল বৃষ্টির ফোঁটা। ধীরে ধীরে বৃষ্টির প্রবল বেগ বাড়তেই থাকে। অচেতন অবস্থায় ছাদে পড়ে আছে আরওয়া। পিটপিট করে চোখ মেলতেই একটা ল্যাপটপ দেখতে ফেল। ল্যাপটপটা আরমারের, কিন্তু এখানে কেন? ভালো করে তাকিয়ে দেখে ভিডিও কল চলছে আর ও পাশে এক ধ্যানে বসে আছে জিনান।
চোখ মুখের কি এক অবস্থা। পেটের ব্যথার তীব্র যন্ত্রণা, জোরে জোরে শ্বাস নিতে লাগল। ওপাশ থেকে জিনান অস্থির হয়ে উঠেছে। মন চাইছে ছুটে চলে আসতে, তার জানপাখির কষ্ট সে দেখেও থাকতে পারছে না, না দেখেও থাকতে পারছে না। আসিফের চিৎকারে মায়া রান্না ঘর থেকে দৌড়ে এলেন। মেয়েকে ছটফট করতে দেখে দিশেহারা হয়ে উঠেছেন। আরমান ছুটে এলো, দুইজনে মেয়েকে শান্ত করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু মেয়ে শান্ত হওয়ার নয়। তখন পড়ে যে পেটে প্রচুর ব্যথা পেয়েছে। এমনি এই অবস্থা, পেটে চাপ পড়া ভালো না, তার উপরও পড়ার কারণে পেটে মারাত্মক চোট পেয়েছে। আরওয়ার কান্নার শব্দ কলিজা ছেড়ে বের হয়ে যাচ্ছে জিনানের। বাধ্য হয়ে ল্যাপটপ অফ করে দিল। আর সহ্য করতে পারছে না ও। মায়া একা সামলাতে পারছে না দেখে নীলিমাও আসলো। নীলিমা আরওয়ার পেটে কোমরে হট ব্যাগ দিয়ে ছুঁয়ে দিচ্ছে। একটু আগে ডাক্তার আবার এসে দেখে গেল। যাওয়ার আগে ঘুমের ইনজেকশন দিয়ে গেছে, ওর এখন সম্পূর্ণ রেস্টের প্রয়োজন। মায়া চোখের জল ফেলছে আর কাজ করছে। গতকাল থেকে মেয়ে অজ্ঞান ছিল। এখন আজকে যেই জ্ঞান ফিরল, কেমন অস্থির হয়ে উঠেছে। ভাবতে লাগলেন গতকাল বিকালের কথা। আসিফ আরুকে ডেকে দে তো, আমি ওকে খাইয়ে দি, দুপুরে তো খেলই না। রান্নাঘরে ভাত বাড়তে বাড়তে হাত ছেড়ে আসিফের উদ্দেশ্য বলে উঠলেন মায়া। আসিফ ভদ্র ছেলের মতো বোনের রুমে গিয়ে খুঁজে দেখল আরওয়া নেই। পুরো ফ্ল্যাট খুঁজে না পেয়ে ছাদে চলে গেল। 8 তালা বাড়িটা, তার মধ্যে আরওয়ার দ্বিতীয় তালায় থাকে। আসিফ বিড়বিড়িয়ে বলল, বৃষ্টি ভিজছিস না, দাঁড়া, আমি জিনান ভাইকে বলে দিব। লিফট থেকে বের হয়ে ছাদের দরজার সামনে আসতেই পা দুইটো থেমে গেল। ছাদের মাঝখানে আরওয়া পড়ে আছে, পানিগুলো কেমন লাল লাল। ভয় কেঁপে উঠে দৌড়ে মাকে ডাকতে গেল। মায়া ভাত নিয়ে ড্রয়িং রুমে বসেছিলেন, তখন আসিফ এসে হাঁফাতে হাঁফাতে বলল, আম্মু, আপু ছাদে পড়ে আছে। গলা কাঁপছে ও হতো কাঁদছে ও, সেটা বোঝা গেল না। মায়া প্লেটটা রেখে ছুটে গিয়ে লিফটে উঠল। ছাদের কাছে এসে উনি শক্ত হয়ে গেলেন। আসিফ 5 তালায় থাকা ডাক্তারটাকে ডেকে আনলে। মায়া আর ভদ্র মহিলা সহ আরওয়াকে ধরে নিয়ে আসলো। দুইজনেই ওর ড্রেস চেঞ্জ করে দিল। কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। পুরো শরীর সাদা ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে। মুখে এক পাশ লালচে। ডাক্তার আরওয়াকে বেশ চিন্তিত হয়ে বললেন, আপা, টেস্ট করানোর আগে কিছু বলতে পারবো না আমি। তবে ও আগে সুস্থ হোক, এক সময় গিয়ে কিছু টেস্ট দিব, করিয়ে নিয়েন। মায়ার কান্নার গতি বেড়ে গেল। মেয়েটা তার কোলের কাছে থেকে ও এমন বিধ্বস্ত হল কি রে। আসিফের দৃষ্টি অসহায়। কিছু বুঝতে পারছে না ওর আপুর হয়েছে কি। আরমান শুনেই অফিস ছেড়ে বসায় চলে আসে। রাতের মধ্যখানে জিনানের কল এসেছিল। মায়া সজাগ থাকায় রিসিভ করেন উনি। জিনান কিছুটা অবাক হল এত রাতে আরওয়ার ফোন মায়াকে ধরতে দেখে। পরে উনি যেটা বললেন তা শোনার জন্য মোটে প্রস্তুত ছিল না জিনান। বুকের ভিরত হাহাকার করে উঠল। আরওয়াকে দেখার জন্য উত্তেজিত হয়ে উঠেছে উনি। গিয়ে স্বামীর ল্যাপটপ এনে ভিডিও কলে দিল। সেই মধ্যরাত থেকে সকাল 10টা পর্যন্ত জিনান একটু ও নড়েনি, নিষ্পলক চোখে তাকিয়ে ছিল প্রণয়ের দিকে। আরওয়ার জ্ঞান ফিরতে দেখে খুশি লাগলেও পরে ওর ছটফট দেখে বুক ভারী হয়ে গেল। নীলিমাকে আসতে জিনানি বলেছিল। মায়া একা কত করবে, এমনি অফিস থেকে ছুটি নিয়েছে।
মায়া চা নিয়ে এলেন। আরওয়ার রুমে নীলিমাকে চা দিয়ে ভরাট গলায় বলে উঠেন, ভাবি আমি রান্না বসাচ্ছি, আপনি ভাইকে লাঞ্চে ডাকে নিন। কেন এত ঝামেলা করছেন ভাবি, উনি অফিসে তো খেয়ে নিতে পারবে। সমস্যা নেই, ভাই তো বাহিরে খাবার খুব কম খায়। বলে চলে গেলেন। নীলিমা ও ওসমানকে জানিয়ে দিল আসার জন্য। ওসমান শুধু এটাই বলেছিল, আমি এমনি আসতাম, আমার মা অসুস্থ, তাকে দেখব না। একটার দিকে জিনান তার মায়ের কাছে ফোন দিল। উনি আরওয়াকে স্যুপ খাইয়ে দিচ্ছিলেন, এমন সময় কল আসে। আরওয়াকে আবার সুন্দর করে শুয়ে দিয়ে বারান্দায় গিয়ে কল রিসিভ করলেন। আম্মি, আরওয়া কেমন আছে? ছেলের মলিন কণ্ঠ শুনে আশ্বস্ত দিয়ে বললেন, আগের চেয়ে বেটার। জ্ঞান ফিরেছে? হ্যাঁ, একটু আগে। ওপাশ থেকে আর কথা আসছে না, শুধু নিঃশ্বাসের আওয়াজ ভেসে আসছে। নীলিমা বেশ বুঝতে পারলেন তার ছেলে কাঁদছে। ম্লান মুখে বলল, চিন্তা করিস না, আরু ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ থেমে কথা বলবি আরুর সাথে? জিনান ভাঙা গলায় বলল। নো মমো, ওর কণ্ঠ শুনলে যে নিজেকে ধরে রাখতে পারব না। অসহায় লাগছে নিজেকে, ছুটে চলে আসতে ইচ্ছে করছে। বাবা, আর কিছুটা দিন পরে আসবি তো? হ্যাঁ মমো, আরও মাস খানিকের মতো লাগবে। আচ্ছা, এবার খেয়ে নে, একটু ঘুমা তুই। হু। নীলিমা দীর্ঘশ্বাস ফেললেন। তার ছেলে যে আরওয়ার জন্য মরতে ও রাজি, উনি সেটা জানেন, বুঝেন। যে ছেলে প্রথম দেখায় ছোট মেয়ের মায় পড়ে এত বছর ওয়েট করছে, সে ভালোবাসার নাম কি শুধু ভালোবাসা? 85 দিন পর আরওয়া এখন পুরোপুরি সুস্থ। অ্যাডমিশন আগামীকাল। তাই বসে বসে বইপত্র ঘাঁটছে। ঢাকাতেই চান্স পেতে হবে ওকে। এ কয়েকদিন জিনান ওর সাথে একটাও কড়া কথা বলেনি। সুন্দর শান্তভাবেই কথা বলেছে। আগের চেয়ে কথা বলার পরিমাণ বাড়িয়েও দিল। যেখানে শুধু একবার কল করত সেখানে এখন সময় পেলেই কল করে। আরও একদিন চলে গেল। আজকে অ্যাডমিশন। অ্যাডমিশন শেষে রাস্তায় দাঁড়িয়ে ভাবছে, অনেক দিন তো ঘোরাঘুরি হয় না, আজকে একটু ঘোরা যাক। বন্ধু বান্ধব নিয়ে একটা রেস্টুরেন্টে এসে বসল। আরওয়া রিমির দিকে তাকিয়ে বলল, কি খাওয়া যায়? ওয়েট, আমি অর্ডার দিচ্ছি। বলে মেনু কার্ডটা টেনে নিল। মিল্লাত বেশ কিছুক্ষণ ভেবে চিনতে অর্ডার দিল। রাফসান বলল, কিরে মিল্লাত, আরওয়ার জন্য স্যান্ডউইচ অর্ডার কর আপা। তো আবার স্যান্ডউইচ পাগলি? আরওয়া ভেঙচি কাটল। মিল্লাত মেকি স্বরে বলল, তোর কি আমাকে গাধা মনে হয়? মনে হওয়ার কি আছে, তুই তো গাধাই। স্যান্ডউইচ অর্ডার কর। মিল্লাত রেগে কিছু বলতে যাবে, তখন অথই বলে উঠে, থামো বাপু, সুযোগ পেলেই ঝগড়া লেগে যাস মেয়েদের মতো। রিমি অবাক হয়ে বলল, তুই কি মিন করলি মেয়েরা ঝগড়া করে? অথই ভুল বুঝতে পেরে বলল, মুখ ফসকে বের হয়ে গেছে। মুখ ফসকে বের হয়ে গেছে, মুখে লাগাম দে বেডি। ওই তুই আমায় বেডি কইলি? হ্যাঁ তোকে বলছি। তুমুল ঝগড়া চলছে রিমি আর অথই এর মাঝে। ইতিমধ্যে অর্ডার করা খাবার ও চলে এলো। আরওয়ার জুসের গ্লাসে সিপ দিয়ে উচ্চকণ্ঠ বলল, ব্যাস হয়েছে, আর না। আর রাফসান সারাক্ষণ ফোনে ঠুসা মেরে বসে থাকলে আশেপাশে কে কি বলছে শুনবি কি করে? দেখ স্যান্ডউইচ। মিল্লাত স্যান্ডউইচ অর্ডার সবার আগেই করেছে।
শুধু তোর জন্যই এই ঝগড়াটিদের ফ্যাচ ফ্যাচ শুনতে হচ্ছে। রিমি, অথই, রাফসান হা করে তাকিয়ে আছে। যার জন্য করল চুরি সে বলে চোর। মিল্লাত এক মনে খাচ্ছে যেন আশেপাশে কিছু হচ্ছে না। আরও কিছু দিন পর আরোয়া রিমি ইংরেজি ডিপার্টমেন্টে, অথই, রাফসান কেমিস্ট্রি, মিল্লাত অর্থনৈতিক। সবাই একই ভার্সিটিতে, ডিপার্টমেন্ট আলাদা শুধু পড়া লেখা। নতুন ভার্সিটি, ভালোই দিন যাচ্ছে ওদের। ক্যাফেটেরিয়াতে বসে আছে আরোয়া, রিমি, অথই আর রাফসানের ক্লাস থাকায় ওরা চলে গেছে। মিল্লাত আজকে আসেনি, ক্লাস নাই। শুনেছিস আরু আমাদের ডিপার্টমেন্টে নিউ ইংরেজির প্রফেসর এসেছে। যাক বড় বাঁচা বেঁচে গেছি। সিনিয়রদের কাছে শুনেছিলাম আগের প্রফেসর নাকি খুব খারাপ ছিল। আরোয়া মুখ বাঁকালো। রিমি হতাশা নিঃশ্বাস ফেলে বলল, তুই কি বলতো ইয়াং প্রফেসর এসেছে, কোথায় খুশি হবি তা না করে মুখ বাঁকাস। দেখ কে এলো কে গেল এতে আমার মাথা ব্যথা নেই, শুধু ক্লাস হলেই হলো বলে ব্যাগ কাঁধে তুলে নিয়ে মোহনীয় হাসি দিয়ে বলল, আমি গেলাম ভাইয়ার সাথে আজকে আর দেখা করব না। প্রতিদিন তোদের মাঝে কাবাব্বি হাড্ডি হওয়ার শখ নেই, তোরা চুটিয়ে প্রেম কর। কথা শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। উদ্দেশ্য নিজ গন্তব্যে যাওয়া। খালি রিকশা পেতেই উঠে বসল। রিমি হা করে তাকিয়ে আছে আরওয়ার যাওয়ার দিকে। মেয়েটা একটু বেশি চঞ্চল, ধূমকেতুর মতো আসা যাওয়া করে। রাফেজকে আসতে না দেখে ও নিজেও বিরক্ত হল। লোকটা কি নিজে ইচ্ছে দেরি করছে না কি কাজে আছে। আরোয়া বাসায় এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসল। ভ্রুকুটি করে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। আজকে জিনানের কোনো মেসেজ আসেনি। জিওভা দিয়ে শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। ব্যাগ থেকে ফোনটা নিয়ে কল দিল জিনানকে। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করল জিনান। এতক্ষণ লাগে কল রিসিভ করতে। জিনান অবাক হয়ে গেল আরওয়া ঝাড়ি মারা কণ্ঠস্বর শুনে। কোমল গলায় বলল, একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ আপনি আর আপনার ব্যস্ততা, আজকে একটা মেসেজও দিল না কেন। জিনান এবার বোধ হয় হার্ট অ্যাটাক করবে। একে তো আরওয়া নিজে থেকেই কল দিল, তার উপর রাগী কণ্ঠস্বর। এখন আবার খোঁজ নেওয়ার কথা বলছে। জান পাখি তুমি ঠিক আছো তো? কেন ঠিক না থাকার কথা নাকি? ভার্সিটি থেকে এসে কিছু খেয়েছিলে? আরোয়া মেকি স্বরে বলল, ও মানে না খাবো আপনার সাথে কথা বলে। কথা বলা শেষ, এখন গিয়ে খেয়ে আসো ফাস্ট। কল কেটে দিতে গিয়ে স্লো ভয়েজে বল জিনান, খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের জান পাখি। টু টু শব্দ বুঝালো লাইন কেটে গেছে। আরোয়া এখনও কানে ফোন ধরে বসে আছে। খুব শীঘ্রই দেখা হচ্ছে মানে কি জিনান দেশে আসছে? খুশিতে আত্মহারা হয়ে উঠল। বুকে বা পাশটার ধুকপুক বেড়ে গেল। এই প্রথম জিনান আসার সংবাদ শুনে ও এতটা খুশি হল। আসিফ এসে বলল, জিনান ভাইয়া কল দিয়ে বলেছে তোমাকে খাবার খেতে আম্মু ডাকছে। জিনান নামটা শুনে লজ্জার দল এসে ভিড় জমালো আরোয়ার মুখশ্রীতে। আজব লজ্জা কেন পাচ্ছে ও, যেন প্রথম দেখা হবে ওদের। আসিফ বোনের লজ্জা মুখ দেখে রসিকতার সাথে বলল, জিনান ভাই এখনও আসেনি, তার জন্য কিছু লজ্জা তুলে রাখো, এখন চল খাবে। আরওয়া চোখ রাঙিয়ে তাকালো আসিফের দিকে।
আসিফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোনের দিকে তাকিয়ে বলল, জিনান ভাই, তোমার লজ্জাবতী লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, খাবার খাবে বলে মনে হয় না। নেত্রযুগল বড় বড় হয়ে এলো। আসিফ জিনানকে লজ্জার কথা বলছে মানে কি? জিনান কল লাইনে আছে। কটমট করে আসিফকে কিছু বলতে যাবে, তখন ওই পাশ থেকে জিনান বলল, এসব লজ্জা টজ্জা বাদ দিয়ে খেতে বল তোর আপাকে, পিচ্চি মেয়ে আবার লজ্জাও পায়। এ জন্যই গতকাল থেকে গাল ফুলিয়ে রেখেছে আরওয়া। আর এখন এই মুহূর্তে নতুন প্রফেসর বেসে জিনানকে দেখে রেগে তাকিয়ে আছে। রিমি কথা মতে নতুন প্রফেসর গতকালই এসেছিল ভার্সিটিতে। এটা ধারা বুঝায় জিনান আরও কয়েকদিন আগে বিডিতে আসছে। ওকে একটা বার ও বলতে পারল না বিডিতে এসেছি আমি। দেখা ও করল না। রাগে দুঃখে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে ওর। নাক টেনে সোজা হয়ে দাঁড়াল। ভার্সিটিতে না থাকলে ঠিকই ইচ্ছেটা পূরণ করত। সিট ডাউন। নতুন ইংরেজি প্রফেসর মানে জিনানের কথায় মোহ কাটল ওর। ধপ করে বসে পড়ল বেঞ্চিতে। তা দেখে মৃদু হাসল জিনান। কালো চশমার জন্য আরওয়া বুঝতে পারছে না জিনান আসলে কোনো দিকে তাকিয়ে আছে। কড়া চোখে তাকিয়ে স্ক্যান করল জিনানকে। ব্ল্যাক প্যান্ট, শার্ট, শুজ, বেল্ট, ঘড়ি, চশমা, এ টু জেড সব ব্ল্যাক। কাকতালীয় নাকি জিনান আগে থেকে জানতো আজকে আরওয়ার ফুল ব্ল্যাক ড্রেসেই আসবে? ভাবনার মাঝেই জিনান সবার পরিচয় জেনে আরওয়ার সামনে এসে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, নেক্সট। আরওয়া বুঝতে পারল সবার পরিচয় জেনে এখন ওটা জানতে আসছে। মুখ বাঁকিয়ে বেঞ্চে উপর দুই হাতের ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আরওয়া। ভ্রু কুঁচকে ফেলল জিনান। এদিকে জিনানের মুখ দেখে মনে মনে হাসল আরওয়া। ওর শুধু নামটা শুনে সন্তুষ্ট নয়, সে তা বেশ অনুমান করতে পেরেছে। জিনান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, নামের আগে পিছে কিছু নেই? ডানে বামে মাথা নেড়ে স্থির কণ্ঠ জবাব দিল, না। জিনান ডান হাতের মধ্যমা আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করে বলল, সিট নেক্সট। এক এক করে সবার পরিচয় জেনে নিল জিনান। আরওয়া দুষ্টু হেসে মনে মনে আওড়াল, মিস্টার বর খুব শখ না আমার মজা নেওয়ার, তাই তো দেরি করে সামনে এলেন। দেখেন আমি কি করি, এবার আমি করব আপনি দেখবেন। ক্লাস শেষে নিজের ক্যাবিনে ঢুকে হতভম্ব হয়ে গেল জিনান। বিস্মিত হয়ে বলে উঠে, আরওয়া। আরওয়া জিনানের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে দুলাচ্ছে। জিনানকে দেখে চমৎকার হেসে বলল, আরে নতুন প্রফেসর যে, আসুন আপনারই অপেক্ষায় ছিলাম। দাঁড়িয়ে এক পাকে এগিয়ে গেল জিনানের দিকে। জিনান ঠাই দাঁড়িয়ে আছে নিজ জায়গায়। আরওয়া কি করতে চাইছে দেখবেও। আরওয়া জিনানের চোখ থেকে সানগ্লাসটা খুলে খোশ গলায় বলল, খুব সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে। কথা শেষ করেই নিজের চোখে লাগিয়ে নিল সানগ্লাসটা। জিনানের কপালে আঙ্গুল ঠেকিয়ে বাঁকা হেসে প্রশ্ন ছুড়ল, আমার জানা মতে কালকে ভার্সিটিতে ছিলেন আপনি? দেখা করলেন না বা জানালেন ও না? বিডিতে কোনো দিন এলেন? জিনান অবাকের পর অবাক হচ্ছে। ওর ভাবনা মতো আরওয়া ভয় বা লজ্জা পাওয়ার কথা, নয়তো কান্না করার কথা। এখন তো তার উল্টোটা দেখছে। যেভাবে কপালে আঙ্গুল ঠেকালো যেন পিস্তল ধরে রেখেছে। পকেটে হাত গুজে চোখে হাসল জিনান।
স্বাভাবিকভাবেই প্রিয়াসির প্রশ্নের উত্তর দিল। 2 দিন আগে। স্লাইড করতে করতে কপাল থেকে থুতনিতে এসে থামল আরওয়ার আঙ্গুলখানা। একটু এগিয়ে জিনানের গা ঘেঁষে দাঁড়াল। মুখে লেগে আছে অমানবিক হাসি। হুট করে জিনানের পায়ে ব্যথা অনুভব করল। নিচের দিকে না তাকিয়ে ও বুঝতে পারল আরওয়ার হিল জুতা দিয়ে চাপ দিল তার পায়ে। সুজ ব্যাদ করে হিলের ব্যথা বেশ লাগল। কতটা জোরে চাপাচ্ছে তা আরওয়াই ভালো জানে। আরওয়া কপাল কুঁচকে পা সরিয়ে নিয়ে জিনানের মুখের দিকে হতবিহ্বল হয়ে তাকাল। এত জোরে চাপা দিল অথচ জিনান মুখ দেখে হতবাক সে। মুখে নেই কোনো ব্যথার চাপ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চোখের চশমা খুলে দূরে সরে আসতে নিলেই থামিয়ে দিল জিনান। নিজের সাথে আরকে ধরল প্রিয়তমাকে। শিউরে উঠে আরওয়া। জিনানের বাহু খামচে ধরে নিচের দিকে তাকিয়ে আছে। জিনান আলগোছে হাসল, প্রিয়াসির থুতনি ধরে মাথা তুলে বলল, ব্যথা ফেলাম আমি আর চোখ ছলছল করছে তোমার। আরওয়া অভিমান মেশালো চাপা স্বরে বলল, ছাড়ুন আমায়। ছুটার জন্য চটপট করতে লাগল আরওয়া। জিনান না ছেড়ে আরও গভীরভাবে আরকে ধরল। মোহনীয় কণ্ঠে বলল, রাগ কমেছে। হৃদয়হরণী। মৌন রইল আরওয়া। জিনানের স্পর্শ বারবার কেঁপে উঠছেও। হৃদয়হরণী শব্দটা হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করল। জিনান মুচকি হেসে প্রিয়তমা ঠোঁটের কোণে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, গাড়ি পার্কিংয়ে আছে, গিয়ে ওয়েট কর, আমি আসছি। জিনানের কাছ থেকে ছাড়া পেয়ে ভৌ দৌড় দিল। সোজা ভার্সিটির বাহিরে এসে থামে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলল। কোথায় ভেবেছিল আজকে জিনানের ধপারফা করবে, উল্টো নিজেই চোরের মতো পালিয়ে এলো। গাড়ি পার্কিংয়ে আছে, গিয়ে ওয়েট কর, আমি আসছি, পারবো না অপেক্ষা করতে। তেজ দেখিয়ে হাঁটা শুরু করল। কিছু পথ হেঁটে যেতেই দেখা মিল রাফিসের। মুখে হাসির রেখা ফুটে উঠল। রিমির সাথে দেখা করতে এসেছে হয়তো। ইস, কি সুন্দর প্রেম! প্রতিদিন নিয়ম মতো ভার্সিটি শেষে এসে প্রেমিকাকে দেখে যায়। হাই শালিকা, কি অবস্থা? খুব ভালো জিজু, আপনি কেমন আছেন? এতই তো ভালোই তো, চল রেস্টুরেন্টে ভিতরে। না জিজু, আপনি যান, আমার বাসায় যেতে হবে, কাজ আছে। ওকে, আসি তাহলে। জি। রাফিজ হালকা হেসে চলে গেল। আরওয়া ডান দিকে তাকাতেই থমকে যায় জিনানের গাড়ি দেখে। শুকনো ঢোক গিলল। জিনান রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে। অজানা ভয় এসে ভর করল আরওয়ার মনে। জিনান ওকে আর রাফিজকে দেখে ভুল বুঝল না তো? রাগ অভিমান সব ভুলে ছুটে গিয়ে গাড়ির দরজা খুলে ফ্রন্ট সিটে বসে বলতে শুরু করল, জিনান, বিশ্বাস করুন রাফিসে ভাইয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও না আছে, তবে ভাই বোনের মতো। উনি আমার ফ্রেন্ড রিমি, ফিউচার স্বামী। প্রতিদিন এই সময় উনি রিমির সাথে দেখা করতে আসে। পাশের রেস্টুরেন্টটায় আজকে ও এসেছে। আমায় দেখে জাস্ট একটু কথা বলল। এই আর কিছু না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল আরওয়া। সিটর সাথে হেলান দিয়ে জিনানের দিকে তাকাল। জিনান ভ্রু উঁচু করে চেয়ে আছে ওর দিকে। এতক্ষণ যে কথাগুলো বলল শুনে যেন শুনেনি। ঠোঁটের উপর শক্ত কিছুর স্পর্শ পেয়ে থেমে গেল আরওয়া। জিনান হাত দিয়ে আরওয়ার মুখ চেপে ধরে আছে।
এত কথা বলো কেন? কণ্ঠটা শান্ত হলে ও রাগ স্পষ্ট। আরোয়া বুঝতে পারছে না জিনান কেন রেগে আছে। রাফিজকে নিয়ে নেগেটিভ চিন্তা ও নেই চেহারায়। জিনান হাত নামিয়ে স্টিয়ারিং এর উপর হাত রেখে বলল, গাড়িতে ওয়েট করতে বলেছিলাম আমি। দাঁত দিয়ে জিহ্বায় কামড় বসালো আরোয়া, এই জন্যই বর বাবু রেগে আছে। উইন্ড দিয়ে বাহিরের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। আরোয়াকে হাসতে দেখে মেজাজ তুঙ্গে উঠে গেল জিনানের। ধমকে বলল, কিছু জিজ্ঞেস করেছি আমি? কেঁপে উঠে আমতা আমতা করে জবাব দিল, আসলে আমি ভেবেছিলাম আপনার দেরি হয়ে যাবে। চোয়ালে শক্ত করে বলল, তাই তুমি তাড়াতাড়ি চলে যাচ্ছিলে? তাও হেঁটে? কিছুক্ষণ থেমে ফের শুধায়, যদি দেরি হতো আমি তোমায় ওয়েট করতে বলতাম স্টুপিড, এটুকু মাথায় আসেনি? নিচের দিকে তাকিয়ে হাত কোচলাচ্ছে। উত্তরে কি বলবে জানা নেই ওর। জিনান রেগে গাড়ি স্টার্ট দিল। রীতিমতো সব গুড়িয়ে দিতে ইচ্ছে করছে ওর। আরোয়া দেখত কয়টা বাজে। মায়ার কথা শুনে একবার জিনানের দিকে তাকিয়ে খাবার চিবিয়ে জবাব দিল আরোয়া, 6:30 বাজে কেন? আরে তুই জানিস না কালকে থেকে নতুন একটা নাটক শুরু হয়েছে, 7 বাজে দিবে। খাওয়া বাদ দিয়ে গোল গোল চোখে তাকালো মায়ের দিকে। তার মা কবে থেকে এসব নাটক সিরিয়াল দেখা শুরু করেছে? ও ভেবেছিল নিশ্চয়ই কোনো দরকারি কাজ আছে, তাই সময় জিজ্ঞেস করল। কিছু বলবে তার আগে নীলিমা এসে বলল, হ্যাঁ মায়া ভাবি, আমিও দেখেছি, খুব সুন্দর একটা নাটক। এবার আরও আশ্চর্য হল আরোয়া শুধু ও একাই নয়, সাথে জিনানও। দুই জনে বিস্মিত হয়ে দুই জনের দিকে তাকাল। মায়া হেসে বলল, জি ভাবি, আপনি দেখেছেন ঈশোষ প্রথম পর্বেই কি সুন্দর নাচ করেছিল আনু। আমার তো মন কেড়ে নিয়েছে। চলেন ভাবি, সময় বেশি নেই, তাড়াতাড়ি কাজ শেষ করে টিভির রুমে যাই। একদম চলেন। কথা বলতে বলতে ডাইনিং রুম ত্যাগ করেন উনারা। এত তাড়া দিচ্ছে যেন কত লাখ টাকা ফ্লাইট মিস করলে লসে যাবে। জিনান আরওয়া একসাথে বলে উঠল, হোয়াট? দুইজনেই হতভম্ব, এক শব্দ একসাথে উচ্চারণ করায়। আরওয়া উদাসীন চোখে তাকিয়ে আছে পাষাণ মানুষটার দিকে। ভার্সিটি থেকে ওকে নিয়ে জিনানদের বাসায় আসল জিনান, মায়া, আরমান, আসিফ আগে থেকেই এ বাসায় ছিল। এই জন্যই জিনান আরওয়াকে গাড়িতে অপেক্ষা করতে বলেছিল। আর ও কি বোকামি করতে গেল। ভাগ্যিস পথেই জিনানের সাথে দেখা মিলেছিল বলে, না হলে ওকে নিজের বাসায় গিয়ে আবার ফিরে আসতে হতো। কিন্তু খারাপ লাগছে এই জন্যই আসার পর থেকে জিনান ওকে ইগনোর করে যাচ্ছে, একটা কথা ও বলেনি, না ওকে বলতে দিয়েছে। স্যান্ডউইচ এ কামড় বসিয়ে ভাবতে লাগলো কি করে মহাশয়ের রাগ ভাঙানো যায়। এটা আপনার জন্য। জিনান কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে গিফট বক্সটা হাতে নিল। আরওয়া বিনাছায় বসে পা ধুলাচ্ছে। জিনান সন্দেহজনক দৃষ্টি ফেলে বক্সটা খুলতে ইয়া বড় কার্টুন সাপ একটা ঠুস করে দাঁড়িয়ে গেল। আর একটুর জন্য ওর মুখের সাথে বাড়ি খায়নি। গলা উঁচু করে রেখেছে। আরওয়া হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগল। দম রুদ্ধকর অবস্থা হয়ে পড়েছে। সে আসার পর থেকেই জিনানের কড়াকড়ি ইগনোরের মুখোমুখি হয়েছে আরওয়া। জিনানকে কিছু বলতে গেলেই লোকটা পাশ কাটিয়ে চলে যায়।
কথা বলা তো দূরে থাক, আরওয়ার দিকে তাকাচ্ছেও না। হুট করে আরওয়ার মাথায় একটা বুদ্ধি আসে, জিনানকে সারপ্রাইজ দিবে ও। দেখি এরপরে কি করে। কথা না বলে থাকে যে ভাবা সেই কাজ, বাহির থেকে গিফট বক্স এনে জিনানের রুমে এসে ওর সামনে ধরল। ভাবনা শেষ হতেই চোখ গেল জিনানের দিকে। ওর দিকে এগিয়ে আসতে দেখে ঢোক গিলে বিছানা ছেড়ে উঠতে যাবে, তখনই জিনান ধূমকেতুর মতো এসে আরওয়াকে বিছানার সাথে চেপে ধরল। যেছে বাঘের গুহায় আটকে পড়ল। হাত মুছড়া মুছড়ি করে ও নিজেকে ছাড়াতে পারল না। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে কাতর চোখে তাকালো গম্ভীর লোকটার দিকে। জিনান বাঁকা হেসে ঠান্ডা গলায় বলে উঠল, দম শেষ। কঠিন চাহনিতে তাকিয়ে আছে আরওয়ার দিকে। আরওয়া জোরপূর্বক হেসে বলল, আমি পানি খাব। ভ্যাবাচ্যাকা খেয়ে স্তিমিত কণ্ঠে বলল, হোয়াট? বুক কেঁপে উঠল আরওয়া, চোখ জোড়া খিচিয়ে বন্ধ করে মিনমিনিয়ে বলল, এত জোরে চেঁচায় কেউ? জিনানের কাছ থেকে উত্তর না পেয়ে চোখ মেলে দেখল ওর দিকে এক ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে। আজব, এভাবে তাকানোর কি আছে? জিনানের এত কাছে নিজেকে দেখে হার্ট বিট বেড়ে গেছে। জিহ্বা দিয়ে অধর জোড়া ভিজিয়ে নিয়ে আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগে জিনান আরওয়ার ওষ্ঠদ্বয় প্রগাঢ় চুম্বনে আবদ্ধ করে নিল। তৎক্ষণাৎ বুকের ধড়ফড়ানি বেড়ে গেছে। কিছু সময় পর আরওয়ার দুই হাতের বাঁধন ডিলে অনুভব করল। জিনান আরওয়ার হাত ছেড়ে দিয়ে এক হাত আরওয়ার পিঠের নিচে, আরেক হাত ঘাড়ের নিচে রাখল। আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে। আরওয়া বড় বড় চোখগুলো প্রিয়তমের ভালোবাসাময় স্পর্শ পেয়ে আবেশে বন্ধ হয়ে এল। খোলা রাখার যে শক্তি নেই। দীর্ঘ কয়েক মিনিট পর অধর জোড়া ছেড়ে আরওয়ার কাপলে ঠোঁট ছুঁয়ে দিল। কপালের ডান পাশে কেটে যাওয়া দাগটা গভীরভাবে ভালোবাসার স্পর্শ দিল। পুনরায় ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল হালকা করে। অতঃপর বিছানায় শুয়ে আরওয়াকে বক্ষপিঞ্জরে আরকে ধরে নেশা ভরা কণ্ঠে বলল, পারছি না আর দূরে থাকতে, শত চেষ্টা করেও। আগে তো থাকে পারতাম, কারণ আমি তোমাকে অবৈধভাবে স্পর্শ করতে চাইনি। আমাদের কলমা হওয়ার পর থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে যে হিমশিম খাচ্ছি। মন বলে তরি তো বউ একটু ছুঁয়ে দিল কি হবে, মস্তিষ্ক বলে না এটা ঠিক না। জান পাখি ও এখন অবুঝ বয়স বা হয়েছে, কতটুকু নিতে পারবে না এসব। আরওয়াকে ভালোভাবে জড়িয়ে নিয়ে আমি ক্লান্ত হৃদয়গ্রাসী, খুব ক্লান্ত, আর পারছি না। আমি যে খুবই তৃষ্ণার্ত, এই বুকে অসহনীয় যন্ত্রণা আর সহ্য করার নয়। কথাগুলো কর্ণপাত হচ্ছে আর আরওয়ার মনে অপরাধ বোধ জাগছে। কেন ও বয়সে জিনানের চেয়ে এত ছোট? কেন ও আরেকটু বড় হলো না? ও কয়েক দিন অপেক্ষা করতে কত কষ্ট হচ্ছে, আর জিনান সে তো প্রথম থেকেই। ভাবতেই খারাপ লাগে। নিজের ভাগ্যর উপরও আজকাল হিংসে হয় প্রেমিক পুরুষের এত ভালোবাসা দেখে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল জানা নেই ওর। আরওয়ার নড়াচড়া না দেখে জিনান ও ঘুমিয়ে পড়ল। ডাইনিং টেবিলে খাবার সার্ভ করছে নীলিমা আর মায়া। নীলিমা প্লেটগুলো ঠিক করে রেখে বলল, ভাবি আপনারা বসুন, আমি জিনান আরুদের ডেকে আনছি। সিঁড়ি বেয়ে উপরে আসলেন নীলিমা। কপাট খুলে জিনান আরওয়াকে ঘুমাতে দেখে হাসলেন। ফের কপাট লাগিয়ে দিয়ে নিচে নেমে আসেন। ওসামন বলল, আসছে ওরা? না, ঘুমাচ্ছে। আমি কিছু বলতে চাই। আরমান খেতে খেতে বললেন, জরুরি কিছু।
জি ভাই, আমি চাইছি এই মাসে আরওয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসতে। এটা কেমন কথা? আরওয়া তো এখন অনার্সও কমপ্লিট করেনি, আরও কয়েক বছর যাক। ওসমান বলছিলাম, জিনান তো এখন প্রফেসর, তাও ইংরেজি ডিপার্টমেন্টের। আরওয়া ইংরেজি ডিপার্টমেন্টের, একই বাসায় থাকলে সুবিধা হবে। নীলিমা ভাবি ঠিক কথাই বলছে, আমি উনার কথা একমত। বাসায় থেকে একদম পড়ে না মেয়েটা, এখানে জিনানের সাথে থাকলে ঠিকই পড়বে। মায়া আমারও তাই মনে হয়। আরমানের ও মতো আছে দেখে ওসমান হালকা হেসে বলে উঠলেন, আচ্ছা সবাই যখন চাইছো আমি আর বাধা দিব না। নীলিমা প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। মায়েরা বুঝে ছেলে মেয়ের মন। জিনানের যে কষ্ট হচ্ছে ও না বললেও মা হিসেবে বুঝেন উনি। এই এখন ঘুমের মাঝেও আরওয়াকে এমনভাবে বুকের মাঝে আঁকড়ে ধরল যেন কেউ নিয়ে যাবে। মৃদু হেসে বললেন, যত তাড়াতাড়ি পারো দেখো। হ্যাঁ, এই মাসটা যাক, ছেলেটা এলো যে মাত্র কয়েক দিন হলো। ঘুমের মাঝে নড়েচড়ে উঠল আরওয়া। জিনানের ঘুম হালকা হয়ে আসে। চোখ মেলে বুকের উপর প্রিয়াসীকে দেখে মোহনীয় হাসি দিল। প্রতিটা দিন যদি এমন হতো জান পাখি, তাহলে কি খুব খারাপ হয়ে যেত? বলেই ওষ্ঠদয় ছোঁয়ালো আরওয়ার চুলে। বাম হাতের সাহায্যে বেড সাইড টেবিলে উপর থেকে ফোনটা নিয়ে দেখল রাত 11টা বাজে। 1 ঘন্টা ঘুমিয়ে কেটে দিয়েছে। এই 1 ঘন্টার ঘুম ওর কাছে এক যুগের ঘুমের মতো লাগছে। বেশ গভীর ঘুম হয়েছে। আরওয়ার বাহুতে চাপড়ে ডাকল, জান পাখি, আর একটু ঘুমাই। বলেই জিনানকে টাইট করে জড়িয়ে ধরল। মেয়েটা ঘুমের ঘোরে ওকে টেডিবিয়ার মনে করছে। জিনান ঝুঁকে আরওয়ার ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল। আরওয়ার ধরফরিয়ে উঠে বসে কোনো দিকে না তাকিয়ে ক্ষেপে বলল, রাক্ষস একটা, আমার স্বপ্নে ও শান্তি দিচ্ছে না। সরু দৃষ্টিতে তাকিয়ে আছে জিনান। মেয়েটা এসব কিছু স্বপ্ন মনে করছে। তার মানে স্বপ্নে অল টাইম জিনানকে দেখে। চোখে হাসল, কণ্ঠে কর্কশতা এনে বলল, তুমি রাক্ষস বললে কাকে? আরওয়া 2 হাত দিয়ে চোখ কচলিয়ে বলল, কাকে আর? ওই জিনা। চোখ থেকে হাত সরাতেই জিনানের রাগী ফেস দেখে শেষের কথাটুকু টেনে টুনে বের হল, ন। জিনান রুর কণ্ঠে বলে উঠল, আমি রাক্ষস। আরওয়া চারদিকে দৃষ্টিপাত করে শুধাল, আমি কোথায়? জমের ঘরে। শুকনো ঢোক গিলে এখানে কেন এসেছিল? আসার পর কি কি হলো সব মস্তিষ্কে আসতেই লজ্জায় মাথা নুয়ে নিল। এই প্রথম জিনান ওকে লিপ কিস করেছে। ঠোঁটে হাত ছুঁয়ে দিল। বুকটা দ্রিম দ্রিম করতে শুরু করল। লজ্জা দৃঢ়তা গুটিয়ে গেল সে। জিনান দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আছে। আরওয়ার লাজুক মুখ খানার দিকে চেয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? আমি কি কিছু করেছি? জমা কাপড় সবই তো ঠিকঠাকই আছে। নেত্রযুগল গোল গোল করে তাকাল। জিনান আরওয়াকে হ্যাচকা টেনে নিজের সাথে মিশিয়ে ঠোঁটের উপর বৃদ্ধা আঙ্গুলের দ্বারা স্লাইড করতে করতে ধীর কণ্ঠে বলল, আমাকে যে ডস দিল তার শাস্তি কি দিব বলো? আরওয়া নিঃশ্বাস ভারী হয়ে এলো। জিনানের স্পর্শ ওকে বেসামাল করে দিচ্ছে। কাপা কাপা গলায় বলল, এত কিছু করেও আবার কি শাস্তি দিতে চান আপনি? জিনান ঘাড় কাত করে হাসল। বেবি ফেস বানিয়ে বলল, এসব ঠিক না জান পাখি, ইনোসেন্ট ছেলেটাকে ফাঁসাছো কেন?
কে ইনোসেন্ট? কেন আমি? আপনি ইনোসেন্ট। জিনান ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল। কি মনে হয়? ফাজিল। আরওয়ার কথা শুনে ফের রেগে গেল জিনান ধমকের সুরে বলল, হোয়াট দা? এসব কি আরওয়া? আমি তোমাকে এসব বাজে বাজে ওয়ার্ড উইজ করতে না করেছি না। সরি। জিনান আরওয়াকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে কড়া গলায় বলল, হাত মুখ ধুয়ে ডিনার করতে আসো। কথা শেষ করে ধূপধা পা ফেলে চলে গেল রুমের বাহিরে। আরওয়ার মন খারাপ হয়ে গেল। লোকটা কখন কি করে, ওর মাথার কত ভাগ উপর দিয়ে যায় নিজে ও জানে না। আরওয়ার ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে এলো। সিঁড়ি বেয়ে নিচে আসতে নীলিমা হাসি মুখে বলল, ডিনার করে নাও। আরওয়া হেসে ড্রয়িং রুমে গিয়ে দেখল জিনান অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কপালের সামনে কয়েকটা চুল ভিজে আছে, বোধ হয় মুখ ধোয়ার সময় ভিজেছিল। লোকটা কি অদ্ভুত। খাওয়ার সময় দুই জনের ভিতরে আর কোনো কথা হয়নি। জিনান খেয়ে নিজের রুমে চলে গেল। আরওয়া গেস্ট রুমে। সকালে ঘুম ভাঙল জিনানের ডাকে। চোখ মুখ কুঁচকে বলল, সমস্যা কি আপনার? একটু ঘুমাতেও দিবেন না নাকি? জিনান কপালে আঙ্গুল দিয়ে স্লাইড করে ঠান্ডা গলায় বলল, ভার্সিটিতে যাওয়ার ইচ্ছে নাই নাকি? রাত ভোর দিন তো ঘুমিয়েই পার করো। এত সকাল সকাল গিয়ে আমি কি করব? হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, 8:45। এখন ও তোমার এত সকাল মনে হয়? 9:10 থেকে ক্লাস শুরু জানা আছে আপনার। আমি রেডি হয়ে বের হচ্ছিলাম, তখন মম বলল তুমি নাকি ঘুম থেকে এখন উঠোনি। আমি তো ভেবেছিলাম স্টুডেন্ট আগেই চলে গেছে, এখন দেখি। জিনানের পুরো কথা শেষ হওয়ার আগে আরওয়া ওয়াশরুমে চলে গেল। কয়েক মিনিটের মাঝেই ফ্রেশ হয়ে এসে ব্যাগ নিয়ে দৌড় দিল। হতবিহ্বল জিনান চমকে তাকিয়ে আছে প্রিয়াসির দিকে। কি মেয়েরে বাবা! নিচে এসে দেখল নীলিমা আরওয়াকে নাস্তার করার জন্য বলছে, আর ও লেট হয়ে যাচ্ছে বলে বের হয়ে গেল। জিনান দ্রুত পায়ে আরওয়ার সাথে যেতে লাগল। মেয়েটা লিফটে উঠে গেলে ওকে দাঁড়িয়ে থাকতে হবে। আরওয়া লিফটে উঠতেই জিনান এসে পাশে দাঁড়াল। এক সময়ের মাঝে ওরা বের হয় লিফট থেকে। জিনানের গাড়ি আগে থেকেই পার্কিং থেকে বাসার সামনে এনে রেখেছিল গার্ড। আরওয়াকে গেটের দিকে যেতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, ওই দিকে কোথায় যাচ্ছ? কোথায় আবার? রিকশা খুঁজতে। দাঁতে দাঁত চেপে আওড়াল। আরওয়া গাড়িতে বসো। আপনি যান, আপানোর গাড়ি করে, আমি যাব না। দেখো আরওয়া, তোমার জন্য অলরেডি আমি লেট। এখন তুমি যদি কথা না শুনো আজকে সারাদিন মাঠে দাঁড় করিয়ে রাখব। আরওয়া হঠাৎ নিঃশ্বাস ফেলল। লোকটা এখন ওর ভার্সিটির প্রফেসর। বাসায় কি প্যারা কম হয়, তাই ভার্সিটিতে গিয়েও হাজির হল। ভাবনার মাঝেই হাতে টান পড়ল। জিনান আরওয়াকে ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসল। সিট বেল্ট লাগাও। জাস্ট 9 কি 10 মিনিটের পথ, এখানে সিট বেল্ট লাগাতে হবে না। গরম চোখে তাকালো জিনান। আরওয়া ঢোক গিলে ভদ্র বাচ্চার মতো সিট বেল্ট লাগিয়ে বসে রইল। হুট করে জিনান গাড়ি থামিয়ে কোথায় যেন চলে গেল। আরওয়া বিড়বিড় করতে করতে বলল, আমার জন্য নাকি লেট হচ্ছে? এখন কোথায় গেল? দেরি হয়ে যাচ্ছে না জানি রিমি আমার গুষ্টি উদ্ধার করছে। বকাবকি শেষ হলে এগুলো খেয়ে নাও। আপনি কখন এলেন?
জিনান উত্তর না দিয়ে ড্রাইভ করতে শুরু করে। স্যান্ডউইচ দেখে আরওয়ার মন ভালো হয়ে গেল। এক মনে স্যান্ডউইচ খেতে শুরু করে। ভার্সিটির পার্কিংয়ে এসে গাড়ি থামালো। জিনান টাইম দেখে বলল, 9:15 ফার্স্ট ক্লাস তো আমার। তুমি খাওয়া শেষ করে ক্লাসে গিয়ে বসো, এরপর আমি ক্লাসে আসব। আরওয়া অবাক হয়ে তাকালো জিনানের দিকে। জিনান মুচকি হেসে আরওয়ার মাথা হাত বুলিয়ে গাড়ি থেকে বের হয়ে যায়। হতভম্ব হয়ে বসে আছে ও, এত কেয়ার ওর প্রতি। জিনানের যাওয়ার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, খুব ইচ্ছে করে আপনার মুখে ভালোবাসি শুনতে। কি ভাবলি শিহাব? কি ভাবব? এই বছরের মধ্যেই আমাদের ওই লকারটা খুঁজে বের করতে হবে, সাথে পাসকোডও। আজিমের কথায় শিহাব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বাহিরের দিকে দৃষ্টি রেখে বলল, গত 3 বছর ধরে লকারটা খুঁজছি, একদিন তো পাবো, আর সে একদিনের বেশি দেরি নেই। যে বৃদ্ধ লোকটা লকার কোথায় আছে জানতো, পাসকোড জানতো, সে তো আর বেঁচে নেই। সে নেই তো কি হয়েছে, তার শেষ সময়ে যে পাশে ছিল সে তো আছে না। কে সে? শিহাব দেবিল হাসি দিয়ে বলল, আরওয়া। আরওয়া ক্লাসে আসার 2 মিনিট পর জিনান এলো। আজকে সুন্দর মতেই ক্লাস শেষ করল ও। জিনান যাওয়ার পর এক মেয়ে এক কথা বলতে শুরু করে দিয়েছে। আরওয়া রাগ হচ্ছে খুব। কে বলেছে এত সাজুগুজু করে ভার্সিটিতে আসতে? কাফেটেরিয়া অথই, মিল্লাত, রাফসান অপেক্ষা করছে আরওয়া রিমির জন্য। ওদের ক্লাস একটু পর শেষ হবে। অথই রাফসান ইন রিলেশনশিপ। সেই স্কুল লাইফ থেকে ওরা প্রেম করছে। মিল্লাত পানি খেয়ে বলল, এরা আসছে না কেন? কে জানে, এই সময় তো আসার কথা। বলে আবার রাফসান। আরও কয়েক মিনিট যাওয়ার পর আরওয়া রিমি এলো। আরওয়া কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে টেবিলের উপর রেখে চেয়ারে বসল। রাফসান স্বভাব সুলভ হেসে বলল, আজকে দেরি হলো যে? লাস্ট ক্লাসে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা হচ্ছিল তাই। রিমি, কিরে আরু, তোর মন খারাপ? মিল্লাত, কই না তো, আমাদের জুটির কি খবর? আরওয়া, ওই একদম জুটি বলবি না, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। অথই। আরওয়া শব্দ করে হেসে দিল, এদের ব্রেকআপ হতে ও সময় লাগে না, আবার জোড়া লাগতে সময় লাগে না। ঠোঁট চেপে হাসি আটকে বলল, কয় দিনের জন্য? জাস্ট কিছুক্ষণের জন্য, দেখবি বাড়িতে যাচ্ছে। রাফসানের বাইকে চড়ে রিমি। অথই মুখ বাঁকিয়ে হু শব্দ করল। আরওয়া ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল হঠাৎ। ফোন নিয়ে দেখল জলহস্তি কল দিয়েছে, মানে জিনান। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ব্যস্ততা দেখিয়ে বলল, আজকে আসি? হ্যাঁ, কালকে কথা হবে। কেউ কে কিছু বলতে না দিয়ে এক ছুটে পার্কিংয়ে এসে থামল।
জিনান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আরওয়াকে দেখে পকেটে এক হাত গুজে ওর দিকে এগিয়ে আসল। আরওয়া কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে বলল, আজকে ও কি আপনাদের বাসায় যেতে হবে? জিনান ওর দিকে হালকা ঝুঁকে মুখে লেগে থাকা আইসক্রিম মুছে দিয়ে কোমল গলায় বলল, ইয়েস মিসেস জিনান। আম্মু রানা বাসায় চলে গেছে। হ্যাঁ। তাহলে আমি গিয়ে কি করব? সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আমার কিছু ফ্রেন্ড আসবে আজকে রাতে, ওরা বাহানা ধরেছে তোমায় দেখবে আজকে। আরওয়া ভেঙচি কেটে স্তিমিত সুরে বলল, এখানে দেখার কি আছে, উনারা আমায় আগে দেখেনি। দেখেছে, তবে আগে তো বোন হিসেবে জানতো, আর এখন বউ। আরওয়া অবাক হয়ে বলল, বোন? তুমি যেভাবে আমাকে জিনান ভাই, ভাইয়া, ভাইয়া বলে ডাকতে, ওরা আমাকে পিঞ্চ মেরে বলতো, দেখিস তোর বাচ্চা কাচ্চা হলে তোকে আবার মামা বলে না ডাকে। আরওয়া নিচে দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে দিল। জিনান ঘোর লাগানো কণ্ঠে বলল, জান পাখি, আমার সামনে অ্যাটলিস্ট ঠোঁট কামড়ে ধরো না। হৃৎপিণ্ডে গিয়ে লাগে। বুকে বাম পাশে হাত রেখে কোমল দৃষ্টিতে তাকিয়ে আছে আরওয়ার দিকে। আরওয়া গাড়ির দিকে যেতে যেতে বলল, দেরি হয়ে যাচ্ছে, চলুন তো। বাসায় এসে দুই জনে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিল। লাঞ্চ শেষ করে জিনান আবার বের হয়ে যায়। আর আরওয়া জিনানের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। জিনান যাওয়ার আগে কড়াকড়ি ভাবে বলে গেছে ঘুমাতে। বিকালে ঘুম থেকে উঠে নিচে গিয়ে নীলিমার সাথে কিছুক্ষণ গল্প করে আবার উপরে চলে আসে। জিনান এখনো আসেনি। কোথায় গেছে বলল ও না। বোরিং লাগছে খুব, সুইমিং পুলে পা ভিজিয়ে বসে বসে ভাবছে জিনানদের বাড়িটা সত্যি খুব সুন্দর। 11 তালা বাড়ি, তার মধ্যে জিনানরা থাকে 5 আর 6 তালায়। কি এটা ভাবছেন তো, একসাথে 2 তালায় কি করে থাকে? নীলিমার ডুপ্লেক্স বাড়িতে থাকার অনেক ইচ্ছে। তাই ওরসামন 5 আর 6 তালায় ডুপ্লেক্স বাড়ির মতো সিস্টেম করেছে। বাকি 8 তালায় ভাড়াটিয়ারা থাকেন। পার্কিং এরিয়া 1 তালায় সবটাই। জিনানের রুমটা সব রুম থেকে আলাদা। সব বেডরুমে অ্যাডজাস্ট ওয়াশরুম বারান্দায় আছে। আর জিনানের রুমে অ্যাডজাস্ট বারান্দায় ওয়াশরুম, চেঞ্জিং রুম আর একটা মিনি ছাদও আছে। রুমটাও বেশ বড়। ছাদের এক কোণে একটা সুইমিং পুল আছে। ছাদটা বাড়ির মেইন গেটের দিকে বাড়ানো। এক্সট্রা ভাবে তৈরি করেছে। আগে এই বাড়িতে আসলে এই রুমটা ঢোকার জন্য বাহানা খুঁজত আরওয়া। এখন এই সম্পূর্ণ রুমটাই ওর। ভেবেই উপরের দিকে তাকিয়ে হাসল। উপরে তাকাতেই আরও 5 তালা চোখে পড়ে ওর। 5 তালার উপর মেইন ছাদ। সুইমিং পুলের কাছ থেকে উঠে কাচের গ্লাসের রেলিংয়ের উপর হাত ভর দিয়ে দাঁড়াল। এই টেরেসটায় সম্পূর্ণ কাচের রেলিং দ্বারা আবদ্ধ। শুধু টেরেসে না, বেলকেনিও। বেলকেনির দরজা, দেওয়াল ও কাচের থাই, সাথে টেরেসেরও। জিনান গ্লাস খুব পছন্দ করে, তাই তো সব কাচের থাই গ্লাস। দূর থেকে দেখল ও যে কেউ বলে দিতে পারবে এটা জিনানের রুম। শুধু ওর রুমের বেলকেনি ছাড়া আর সব বেলকেনি রেলিং ডিজাইন করা গ্রিলের। কখন যে সন্ধ্যা হয়ে গেলে বুঝতেও পারে নিও। চারদিকে পাখির কিচিরমিচির ডাক। রাস্তায় ব্যস্ত হয়ে চলছে গাড়ি ঘোড়া। পথ পথিকরা নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে। দুই হাতের উপর স্পর্শ পেতে পিছনে ঘুরতে গেলে জিনান স্থির কণ্ঠে বলল,
এভাবে থাকো। আরওয়ার পিঠ গিয়ে ঠেকল জিনানের বক্ষদ্বয়ের মাঝে। জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে বলল, কোথায় গিয়েছিলেন? কাজে। কি কাজ? কাজ কাজ কত কাজ থাকতে পারে, একজন মানুষের হিসেব আছে। ঘুমিয়েছিলে দুপুরে? জিনানকে কথা ঘুরাতে দেখে উল্টা প্রশ্ন না করে মিনমিন করে জবাব দিল, ঘুমিয়েছিলাম। আরওয়ার বাহু ধরে জিনানের দিকে ঘুরিয়ে শান্ত কণ্ঠে বলল, এত অল্পতেই মোড অফ হয়ে যায় কেন তোমার? একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম, তোমাদের নবীন বরণ অনুষ্ঠান হবে কিছু দিনের মধ্যে, ব্যাস ওই ব্যাপারে কথা বলে এলাম। মুখ ছোট করে বলল, আগে বললেই কি হতো? আমার জান পাখির মন খারাপ হতো না। বলেই আরওয়ার নাক টেনে দিল। আরওয়া মুখ ফুলিয়ে টেরেস থেকে চলে আসতে নিলে জিনান পিছন থেকে কোমল সুরে বলে উঠে, কাবার্ডের বাম পাশের ডোর খুলে তৃতীয় তাকে কালো একটা প্যাকেট পাবে, ড্রেসটা পরে নিও। কিছু সময়ের মাঝে ওরা এসে যাবে। আরওয়া মুচকি হেসে চেঞ্জিং রুমে গিয়ে কাবার্ড খুলে প্যাকেটটা নিল। মিররের সামনে দাঁড়িয়ে হা করে নিজে দেখছে। আরওয়া কফি কালারের কুর্তি ওর বরাবরই পছন্দের। প্রতিদিনের চেয়ে আজকে একটু বেশি ভালো লাগছে। সেলোয়ার, ওনোরা কালো, কুর্তি কফির মধ্যে কালো স্টোনের কাজ করা। গলার ডিজাইনটা অনেক সুন্দর, কোট কলার। চুলগুলো জুটি বেঁধে ওনোরাটা ভালো করে জড়িয়ে ব্ল্যাক মোটা পর্দা সরাতেই চোখে পড়ল জিনানকে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়ে এক হাঁটু ভাঁজ করে দেওয়ালে পা ঠেসা মেরে রেখে দাঁড়িয়েছিল। আরওয়াকে দেখে বুকের মধ্য খানি কেঁপে উঠল জিনানের। কিলার স্মাইল দিয়ে বলল, যা ভেবেছিলাম তার থেকে উপরূপ লাগছে। আরওয়া লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে মেঝেতে রাখল। জিনান আরওয়ার হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় করিয়ে ছোট একটা বক্স খুলে সিলভার হোয়াইট ইয়ারিং বের করে আরওয়া কানে পরে দিল। গলায় তো আছে জিনানের ফার্স্ট উপহার, বাম হাতে দ্বিতীয় উপহার। পেন্ডিং আর ব্রেসলেটটা তো নিজের থেকে আলাদাই করে না, শুধুমাত্র শাওয়ার নেওয়ার সময় খুলে আরও পরে ফেলে। প্রথমে জিনানের নিষিদ্ধের কারণে খুলত না, আর এখন নিজেই খুলে না। পারফেক্ট। জিনানের ধীর কণ্ঠ শুনে আরওয়া হার্ট জোরে বিট করতে লাগল। মিররের মধ্যে ওর পিছনে থাকা সুদর্শন পুরুষটার দিকে তাকাল। ব্ল্যাক টি শার্ট, হোয়াইট 3/4 পরেছে, চুলগুলো এলো মেলো। আরওয়ার খুব ইচ্ছে করছে সিল্ক চুলগুলো ছুঁয়ে দিতে। জিনান লো ভয়েজে বলল, মনের মধ্যে ইচ্ছে কে দমিয়ে না রেখে পূরণ করে ফেলো। বাহুতে বলিষ্ঠ হাতের ছোঁয়া পেয়ে শিউরে উঠল, গভীর চিত্তে তাকালো জিনানের দিকে। জিনান ভ্রু বাঁকিয়ে চেয়ে আছে ওর দিকে। ঢোক গিলে কাপা কাপা হাতে চুলে স্পর্শ করে দিল। যত্ন সহকারে চুলগুলো ঠিক করে দিল। সবাই বাম পাশে চুল সেট করে আর জিনান ডান পাশে করে অভ্যস্ত। হাত নামিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। জিনান আরওয়ার কোমর ধরে ওর কাছে টেনে নিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কিছু জানতে চাও? উপরে নিচে মাথা নাড়ালো, মানে জানতেও। জিনান মুচকি হেসে বলে উঠল, বলো। আরওয়া আমতা আমতা করে বলল, ড্রেসটা কানাডা থেকে এনেছেন। নিচের দিকে তাকিয়ে হাসল জিনান, ও আগে থেকেই জানত আরওয়া এমন প্রশ্ন করবে। আর একটু কাছে টেনে নিয়ে আরওয়ার কপালে কপাল ঠেকিয়ে বলল, ইয়েস মাই লাভ, আরও অনেক কিছু এনেছি, সময় মতো পেয়ে যাবে।
জানো, যখন বাহিরে বের হতাম নতুন কিছু ভালো কিছু নজরে পড়লেই তোমার জন্য নিয়ে নিতাম। আমার একটা মাত্র বউ, আমার জান পাখি। আরওয়া কিছু না বলে সময়টা উপভোগ করছে। জিনান খেয়াল করল আরওয়ার পায়ে জুতো নেই। তোমাকে বলেছিলাম না জুত পরে থাকতে। আরওয়া দূরে গিয়ে বলল, ও মনে ছিল না। আমি আছি কি জন্যে ওয়েট। বলেই চেঞ্জিং রুমে গেল। 1 মিনিট পর এসে আরওয়ার সামনে মনকারার মতো এক জোড়া জুত রাখল। আরওয়াকে সোফায় বসিয়ে দিয়ে জুতা জোড়া নিজ হাতে পাড়িয়ে দিল। আরওয়া অবাক হয়ে বলল, মেড ইন কানাডা। ইয়াহ, আপনি সব কিছু ঠিক সাইজের কি করে আনেন? জিনান বলল, সব কথার উত্তর কি আজই নিয়ে নিবে? দরজার কাছ থেকে চেনা জানা একটা কণ্ঠস্বর ভেসে এলো। ওহো, কি প্রেম প্রপোজ করছিলি বুঝি? আহিরের কথা শেষ হতেই নীলাভ বলল, ওয়েট দোস্ত, আমি ছবি তুলছি। আমি সিটি বাজাচ্ছি। কেয়ার কথার পৃষ্ঠে সজীব বলে উঠল, আমি ফুল ছুঁড়ে মারি। হ্যাঁ। জিনান উঠে দাঁড়িয়ে স্থির কণ্ঠে বলল, বউ আমার এখানে প্রপোজ করার কি আছে? ওই সব হ্যাংলা কাম কাজ আমাকে দিয়ে হবে না। সবার সামনে এভাবে বউ বলে দেওয়া আরওয়া বেশ লজ্জা পেল। প্রিয়া হতাশ হয়ে বলল, তোর থেকে এটাই আশা করা যায়, একেবারে রসকসহীন। বাঁকা হেসে বলল, আমি রসিক না বেরসিক ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, তা ভাবার জন্য আমার বউই যথেষ্ট। এখন নির্ঘাত হাট বের হয়ে আসবে এভাবে কেউ বলে? জাস্ট অসহ্য। সজীব দুষ্টু হেসে বলল, ভাবি আপনি এটাকে কি দেখে বিয়ে করলেন? জিনান রক্তিম চোখে তাকাতেই বেচার হাওয়া ফুস মেকি হেসে কথা ঘুরানোর জন্য বলল, আমরা আড্ডা দিব কোথায়? হাত টেনে দাঁড় করালো আরওয়াকে। জিনান পায়ের জুতোর দিকে এক পলক তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল, টেরেসে। নীলাভ বলল, ওকে দেন, চল গিয়ে বসি। তোরা যা, আমি ওকে নিয়ে আসছি। আহা, রোমাঞ্চ করতে মন চাইছে। প্রিয়া। জিনানের গম্ভীর কণ্ঠ শুনে প্রিয়া আবার বলল, এই তোরা এখন ও দাঁড়িয়ে আছিস কেন? চল চল। প্রিয়ার সাথে সজীব, আহির, কেয়া, নীলব টেরেসে চলে এলো। ভিতরের দিকে একবার তাকিয়ে সবাই একসাথে হেসে ফেলে। জিনান আরওয়ার হাত ধরে টেরেসে নিয়ে আসে। মোটামুটি জিনান সব ব্যবস্থা করে রেখে ছিল। একটা টেবিলের উপর কয়েকটা ড্রিঙ্কসের বোতল আর স্ন্যাক্স জাতীয় কিছু খাবার আছে। টাইলসের উপর বড় একটা কার্পেট বিছানো। আরওয়া একটু অবাক হলো, এসব আগে দেখে নিও। ড্রেস চেঞ্জ করার সময় জিনান করেছে নিশ্চয়ই। লোকটা কত ফাস্ট। কথায় হাসি মজায় খাওয়া দাওয়া আড্ডা প্রায় শেষ হয়ে এলো। হঠাৎ করে কেয়া বলল, রকস্টারের বাড়িতে এসেছি তো রকস্টার সাহবে গান তো আশা করা যায় না। সজীব বলল, তুই বলে দিলই, আমিও তো বলতে যাচ্ছিলাম। আমিও তো বলতে যাচ্ছিলাম। মিথ্যা বলবি না একদম। কি? আমি কখন মিথ্যা বললাম? এদের দুই জনের কথা কাটাকাটি দেখে আরওয়া স্নান হাসল। নীলাভ বলল, তোরা এমন করলে জিনান গান গাইবে কখন? এই তোরা চুপ থাক। প্রিয়া। জিনান গান শুরু কর। আহির। জিনান আরওয়ার উচ্ছ্বাস মুখের দিকে তাকিয়ে থেকে বলল, ওকে। গিটারের টুং ঠাং ঠাং টাং না ঠাং শব্দে চারপাশ মোহতি হয়ে উঠল। জিনান গিটারে সুর তুলে ঠোঁট নাড়াল। ও ওহো ও ও ও। এক ঝলকে
আমাকে ছুঁয়ে গেল যে দুই চোখ। ফেরাতে দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে। পাগল করে দিয়ে সে আমায়। কাছে থেকেও দূরে রয়ে যায়। ও ও ওহো ও ও ও ও দুই। গিটারের শব্দে তুলতে তুলতে আরওয়ার দিকে তাকিয়ে আছে। আরওয়া শ্বাস ভারী হয়ে এলো। জিনানের গানও আগে শুনেনি। আজ প্রথম, তাও ওর জন্য গাইছে, ওকে ইন্ডিকেট করে। চাঁদের আলো দিয়ে রূপসী বানিয়ে পাঠিয়ে বিধাতা দিয়েছে জ্বালিয়ে। প্রতি অনুভবে সে আমারাই হবে সে। হৃদয়ের ও রবে সে যাবে না হারিয়ে। ঘুমহীন রাত চলে যায়। কাছে থেকেও দূরে রয়ে যায়। ও ও ওহো ও ও ও ও দুই। গানের প্রত্যেকটা লাইন আরওয়ার হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করছে বেসামাল ভাবে। জিনানের মাতাল চাহানি ওর দিকেই। সজীব নীলাভ আহির সিটি বাজাচ্ছে মাঝে মাঝে, প্রিয়াকেয়া মাঝে মাঝে ওহো করছে। আরওয়া লজ্জা কোনো দিকে না তাকিয়ে কোলের উপর কুশনটার দিকে চেয়ে আছে। ছুরি ভাঙা হাসি। প্রেমেরই তো ফাঁসি। স্বপ্নের সাগরে ডুবি আর ভাসি। পিছু পিছু ডাকে সে, সুখ ছবি আঁকে সে। কিছু অনুরাগে সে বলে ভালোবাসি। মরছি রূপের মায়। কাছে থেকেও দূরে রয়ে যায়। ও ও ওহো ও ও ও ও দুই। জিনান থেমে গেলেও গিটার আরো কয়েক সেকেন্ড পর থামালো। নীলাভ বলল, আর পাঠিয়ে দিলই। জিনান আরওয়া দিকে থেকে নজর সরিয়ে নীলাভের দিকে তাকিয়ে হাসল। কেয়া ওদের ইশারা দিয়ে আস্তে করে বলল, জিনান এখন আমরা যাই, তুই তোর জান পাখির লজ্জা ভাঙা এই চল। ওরা হেসে নিঃশব্দে চলে গেল। ওরা যাওয়ার পর জিনান আরওয়ার পাশে এসে বসল। এতক্ষণ কুশনের দিকে তাকিয়ে থাকলে ও এখন আর চোখ খুলে রাখার সাহস হল না। ঝট করে চোখ বন্ধ করে নিল। জিনান ঠোঁট কামড়ে ধরে আরওয়াকে টেনে ওর কোলে বসাল। আরওয়ার ঘাড়ে মুখ গুজে স্লো ভয়েজে বলল, জান পাখি, এখন আমি যদি তোমার গোলাপি ঠোঁটে স্পর্শ করি, তুমি কি রাগ করবে আমার উপর? আরওয়া অবাক হয়ে গেল। যে ছেলে গতকাল প্রথম কিস পারমিশন না নিয়ে করে ফেলল, আজকে পারমিশন চাইছে। নিত্যন্ত হাস্যকর ব্যাপার। লজ্জায় কিছু বলতেও পারছে না। জিনান আরওয়ার কাঁধ ধরে ওর দিকে ঘুরিয়ে মাতাল কণ্ঠে বলল, সরি জান পাখি, বাট আই নিড। কথা শেষ করে আয়ত্ত করে নিল প্রিয়াসীর ঠোঁট জোড়া। আরওয়ার ইস্ত কেঁপে উঠে খামছে ধরল জিনানের টি শার্ট। আর জিনান, সে তো প্রিয়াসী তেমন্ত। দোলনায় বসে আইসক্রিম খাচ্ছে আরওয়া। জিনান বিন ব্যাগে বসে ল্যাপটপে কি যেন করছে। আরওয়া উকি দিয়ে দেখল একটা প্রজেক্ট তৈরি করছে। মুচকি হেসে বলল, কিসের প্রজেক্ট এটা? ল্যাপটপে চোখ রেখে বলল, আরশাদ গ্রুপ অপ ইন্ডাস্ট্রিজের সাথে বিদেশি একটা কোম্পানির ডিল হয়েছে, ওই প্রজেক্টটা তৈরি করছি। আরওয়া হতবাক হয়ে বিস্ময় কণ্ঠে বলল, আপনি অফিসের কাজও করছেন? ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, করলে সমস্যা কি বাবা, কত দিক সামলাবে, বয়স হচ্ছে তো। আর কোনো কথা না বলে কাজে মন দিল জিনান। আরওয়া ও আর ডিস্টার্ব করল না। বসা থেকে উঠে সোজা নিচে চলে এলো। এতক্ষণ ধরে বারান্দায় বসে ছিল। এরই মধ্যে 2 জন স্টাফ গিয়ে টেরেস পরিষ্কার করে ঠিকঠাক করে আসল। নীলিমা ডাইনিং এ খাবার সার্ভ করছে, তা দেখে আরওয়া বলল, মামুনি, আমি হেল্প করব। নীলিমা চোখ রাঙিয়ে বললেন, দরকার নেই, চুপচাপ গিয়ে জিনানকে ডেকে আনো যা। আরওয়া কাচুমাচু করে পুনরায় উপরে চলে এলো।
জিনানের রুমে গিয়ে দেখল বেডে বসে আছে। ডিনার করতে আসুন বলেই চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জিনান বলে উঠে, আগামী কাল ভার্সিটিতে যাওয়ার প্রয়োজন নেই তোমার, আমি সকালে বাসায় দিয়ে আসব। আরোয়া হতবুদ্ধ ভ্রু জোড়া কুঁচকে অবাক গলায় বলল, কেন? আমি বলছি। জিনানের কণ্ঠ গম্ভীর। আরোয়া ভাবছে হুট করে মুড পাল্টে গেল কেন। ভাবনার মাঝে জিনান আবার বলল, কিছু বলেই কোথায় হারিয়ে যাও তুমি? আসলে খাবেন, চলুন। চলো। জিনান কথাই রইল। আজকে আরোয়া ভার্সিটিতে যায়নি। সকালে জিনান ওদের বাসায় ড্রপ করে দিয়ে গেছে। যাওয়ার সময় শুধু একটা কথাই বলেছিল, সাবধানে থেকো। ব্যাস, আওয়ারকে আর কিছু বলতে না দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। মাথা রাগ চড়ে গেল আরোয়া। লোকটা ভারী অদ্ভুত, কখন কি করে বুঝা মুশকিল। বাসায় যেতে মায়ার হাজার প্রশ্নের মোকাবিলা হলো। আরোয়া, তোকে কে দিয়ে গেছে? ভার্সিটিতে গেলি না কেন? জিনানকে বাসায় নিয়ে আসিস নি কেন? ওর সাথে কি তোর ঝামেলা হয়েছে? আরও কত কি ব্ল্যা ব্ল্যা ব্ল্যা। রাতে রুমে বসে পড়ছিল। মনটা কেমন উস্কো খুশক করছে। এখন ও জিনানের সাথে কথা হয়নি ওর। বেশ ভেবে চিন্তে কল দিল ও। ওপাশ কর্কশ কণ্ঠে একটা নারী বলল, এই মুহূর্তে বন্ধ আছে, আরও কি কি জানি বলে। আরোয়া রাগ হলে ও এখন চিন্তা হচ্ছে জিনানের জন্য। রাতটা ছটফট করতে করতে কেটে গেল। সকালে ভোরে উঠেই ভার্সিটির উদ্দেশ্যে রওয়ানা দিবে বলে রুম থেকে বের হয়ে আসে। মায়া অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন। প্রতিদিন কারখোড়া পুড়িয়ে মেয়েটাকে ঘুম থেকে তুলতে হয়, আর আজকে নিজে নিজে উঠে গেল। তাও তৈরি হয়ে বের হয়েছে একদম। মায়া হতবুদ্ধি হয়ে বললেন, কিরে সোনা, রাতে ঘুম হয়নি তোর? আরোয়া হকচকিয়ে মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ হয়েছে তো। এত তাড়াতাড়ি উঠে গেলি যে? এমনি। কথার মোড় ঘুরিয়ে ফের বলল, আসিফ কোথায়? স্কুলে চলে গেছে তোর আব্বুর সাথে। তুমি বের হচ্ছ কবে? তুই উঠলে যেতাম, আয় নাস্তা করে নে, একসাথে বাহির হব। আরোয়া মায়া একসাথে নাস্তা করে নিল। নাস্তা শেষে আরোয়া ভার্সিটির দিকে যার আর মায়া অফিসের দিকে। গাড়িতে বসে জিনানকে কল দিল মায়া। আসসালামু আলাইকুম মনি। ওয়া আলাইকুমুসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। এত সকাল সকাল কল দিল, কোনো দরকার আছে? হ্যাঁ বাবাই, একটা কথা বলার ছিল। কি? উনি কপালের ঘাম মুছে বললেন। আরওয়াকে নিয়ে ডাক্তার সায়রা চেম্বারে যেতে হবে আজকে আমার তো উল্টো দিক, ভাবলাম তোকে বলে দি। আচ্ছা, ভার্সিটি থেকে যাওয়ার পথে নিয়ে যাব। রাখছি। জিনান আজকে তাড়াতাড়ি ভার্সিটিতে এসেছে, কিছু কাজ ছিল। হুট করে দরজা খোলার আওয়াজে সামনের দিকে তাকিয়ে দেখল আরওয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে রাগের আভাস। চোখে মুখে কৃত্রিম রাগের আভাস ফুটিয়ে ভ্রু কুঁচকে বলল, স্যারের কেবিনে আসতে হলে অনুমতি নিতে হয়, ভুলে গেছেন? মিসেস। আরওয়া ক্ষিপ্ততা দেখিয়ে জিনানের কাছে এসে চিবিয়ে চিবিয়ে বলল, আপনার অনুমতি আপনার কাছে তোলা রাখুন। এমন করছেন কেন আপনি? কেমন করছি? ভ্রু নাচিয়ে। কেমন করছি মানে?
গতকাল আমাকে বাসায় ড্রপ করে দেওয়ার পর থেকে একটা কল তো দূরে থাক, মেসেজও দিল না কেন আপনি? ভীষণ রেগে। কৈফিয়ত চাচ্ছ? যদি সেটা মনে করে হ্যাঁ চাইছি। জিনান কিছু বলতে যাবে তখন দরজায় নক পড়ে। আরোয়া ঘাবড়ে গিয়ে দ্রুত পদে এগিয়ে গিয়ে জিনানের টেবিলের নিচে লুকিয়ে পড়ল। তবদা মেরে গেলে জিনান? টেবিলের নিচে উকি মেরে বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করল। টেবিলে নিচে গেলে কেন? আরে হে, এখানের কেউ তো আমাদের সম্পর্ক জানে না, এক রুমে দেখলে কি না কি ভাববে। আবার ও নখ পোড়ায় জিনান আরওয়াকে আর কিছু না বলে সোজা হয়ে স্বাভাবিকভাবে বসল। গলা ঝেড়ে বলল, কামিং। পারমিশন দেওয়ার সাথে সাথে কয়েকটা স্টাফ রুমে ঢুকল কিছু ফাইলস হাতে নিয়ে। হঠাৎ জিনান শক্ত চোখে তাকালো ওই দিকে। স্টাফরা ভয় আছে। ঘণ্টা খানিক আগে জিনান পুরানো ফাইলগুলো খুঁজতে বলেছিল। একজন তো ভয়ের তোড়ে ফাইল টেবিলের উপর জিনানের সামনে রাখতে গিয়ে ভুলবশত নিচে ফেলে দিল। একটা ফাইল টেবিলের নিচে ঢুকে যায়। টেবিলটা তিন পাশেই একদম টাইলস ছুঁয়ে আছে, শুধু জিনানের বসার জায়গা দিয়ে উন্মুক্ত। একজন স্টাফ আসতে নিলে জিনান বলল, আপনি যান, আমি তুলে নিচ্ছি। আরওয়া স্থির হয়ে বসে ছিল এত সময়। স্টাফদের চলে যেতে দেখে আরওয়া মাথা তুলতেই তখনই জিনান ও ঝুঁকল। ফলাফল আরওয়ার ঠোঁটে জিনানের ঠোঁটের সংঘর্ষ লাগে। জিনান ফাইলটা তুলে নিয়ে টেবিলের উপর রাখে। আরওয়া এখনও স্তব্ধ। কি হলো একটু আগে সেটা ভাবছে। আকস্মিক জিনান ঠান্ডা গলায় বলল, বের হয়ে আসো। বাধ্য মেয়ের মতো বের হয়ে এলো। কিছু প্রত্যুত্তর না করে গুটি গুটি কদম ফেলে দরজা ঠেলে বের হয়ে যায়। জিনান একটু অবাক হয়নি, এমনটাই হওয়ার কথা ছিল। আরওয়া করিডোর দিয়ে হাঁটছে, মন রয়ে গেছে ওই ফাইলটায়। কি ছিল ফাইলে? ফাইলের উপরে যে নামটা ছিল ওটা ওর খুব চেনা। ক্লাসরুমে এসে ও চুপচাপ বসেছিল। রিমি কত কিছু বললে ও আরওয়া মৌন রইল। জিনানের ক্লাস এখন আজকে তেমন ক্লাস হবে না, নবীন বরণ অনুষ্ঠান আগামীকাল। অন্য একজন স্যার এসে বলে গেলেন কথাগুলো। আরওয়া রিমি ক্লাসরুম ছেড়ে বের হয়ে মাঠে এলে। অথই, মিল্লাত, রাফসানও এসেছে। আরওয়া মলিন কণ্ঠে বলল, গাইস, আমি বাসায় চলে যাচ্ছি, ভালো লাগছে না। অথই চিন্তিত হয়ে বলল, কি হয়ে তোর? বেশি খারাপ লাগছে? রাতে ঘুমা হয়নি তো তাই আসি রে, বলেই চলে গেল। রাফসান অবাক হয়ে বলল, এমন আজব ব্যবহার করছে কেন? জানি এয়ার ক্লাসে কেমন মন মরা ছিল। রিমির কথা শেষ হতে মিল্লাত বলল, আচ্ছা চল আমরা ও চলে যাই। আরওয়া চলে গেল আমাদের কাছে, আর আড্ডা দিতে ভালো লাগবে। হু চল অথই চল, আমি তোকে বাড়ি দিয়ে আসি। না রাফসান, তুই আর মিল্লাত চলে যা, আমি রিমির সাথে যাব। ওকে চল মিল্লু। ভার্সিটি শেষে জিনান আরওয়াকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠল। মেয়েটা কোথায় চলে গেল? আরওয়ার ক্লাসের একটা মেয়ে জিজ্ঞেস করে, জানতে পারল আরওয়া বাসায় চলে গেছে আরও অনেক আগে। জিনানের মেজাজ বেজায় চটে গেল। যাওয়ার আগে ওকে একবারও বলে যাওয়ার প্রয়োজন মনে করেনি মেয়েটা।
ইংরেজি ক্লাস শেষে জিনান কয়েকবার বলেছে যাওয়ার সময় ওর সাথে দেখা করতে। জিনান আরওয়াদের বাড়িতে এসে কলিং বেল চাপাতে আসিফ গিয়ে দরজা খুলে দিল। জিনান ভাই তুমি? আরওয়া কোথায়? আসার পর থেকেই রুমে ঘাপটি মেরে বসে আছে, লাঞ্চও করেনি, কত ডেকেছি। আগুনে ঘি ঢেলে দিল আসিফ। জিনান হাত মুষ্টি বেঁধে শান্ত গলায় বলল, মনি আঙ্কেল ওরা আসেনি। না, রাতে আসবে। দরজা লাগিয়ে দে, আমি আরওয়ার রুমে যাচ্ছি। আচ্ছা। আরওয়ার রুমে দরজা ধাক্কা দিতেই বুঝতে পারল ভিতর থেকে লক করা। মনে মনে কিছু একটা আওড়ালো। চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস ফেলে দরজায় নখ দিয়ে শান্ত গলায় বলল, আরওয়া ওপেন দ্য ডোর। পুনরায় নক করতে যাবে, দরজা খট করে খুলে গেল। আস্তে করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখে আরওয়া বিছানার উপর গুটি মেরে বসে আছে। আগে থেকেই হয়তো এভাবে বসেছিল। চুপিসারে গিয়ে বসল আরওয়ার পাশে। মেয়েটাকে গুটানো অবস্থায় দেখে রাগ দমিয়ে রাখল জিনান। হালকা কেশে রাগ মিশ্রিত ঠান্ডা গলায় বলল, লাঞ্চ করোনি কেন? জবাব দিল না আরওয়া। জিনান এবার মৃদু ধমকে বলল, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি আরওয়া। খানিকটা কেঁপে উঠে নিচু কণ্ঠে বলল, খিদে ছিল না? সকালে কি খেয়েছিলে? একটা স্যান্ডউইচ। জিনানের এখন মাথা পাটাতে ইচ্ছে করছে, এই মেয়েটা স্যান্ডউইচ এত পছন্দ করে, সারা জীবন খেলে ও মন ভরবে না। তাই বলে শুধু স্যান্ডউইচ খেয়ে সারা দিন পার করে দিবে? কখন তোমার বোধগম্য হবে? একটা স্যান্ডউইচ খেয়ে দিনের অর্ধেক কাটিয়ে দিল। উঠো, লাঞ্চ করে নাও, বের হব আমরা। আমি কোথাও যাব না। জিনান আরওয়ার বাহু ধরে ওর কাছে টেনে এনে দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করিনি, জাস্ট জানিয়ে দিয়েছি, গট ইট। আরওয়াকে ছেড়ে দিয়ে উঠে চলে গেল জিনান। কিছুক্ষণের মাঝে প্লেট হাতে আবার রুমে এলো। আরওয়া বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে জিনানের দিকে। হা করো। আরওয়ার নড়াচড়া না দেখে চোখ পাকিয়ে তাকালো জিনান। ম্লান মুখে বলল আরওয়া, আমাকে দিন, আমি পারব। আরওয়া, সময় বেশি নেই, তোমাকে ডাক্তার শায়লার চেম্বারে নিয়ে যেতে হবে। হা করো। জিনান আরওয়াকে ভাত খাইয়ে দিয়ে উঠে আবার কিচেনে চলে গেল। আরওয়া ফ্রেশ হতেই দুই জনে হাসপাতালের উদ্দেশ্য বের হয়ে পড়ে। এক ধ্যানে গাড়ি ড্রাইভ করছে জিনান। আরওয়া কিছু জিজ্ঞেস করতে গিয়েও করল না, সংকোচ নিয়ে বসে রইল। বেশ কিছু সময় পর হাসপাতালে সামনে এসে গাড়ি থামল। ডাক্তার শায়লা চেম্বারে অপেক্ষা করছে জিনান গত 1 ঘন্টা যাবৎ। আরওয়া কিছু টেস্ট আগে করে গিয়েছিল, আজকে তার রিপোর্ট দিবে। আরও আধা ঘন্টা পর চেম্বারে এলেন ডাক্তার শায়লা। জিনান আরওয়াকে না দেখে ভ্রু কুঁচকে বলল, আরওয়া কোথায়? ওয়েটিং রুমে বসিয়ে এসেছি, আমি তোমার সাথে একান্তে কথা বলতে চাই। জিনান মৃদু কেঁপে উঠল, অস্থির হয়ে বলল, আরওয়ার কিছু হয়নি তো? ও ঠিক আছে। ডাক্তার শায়লা চোখের মোটা চশমাটা খুলে ইতস্তত ভাব নিয়ে বলতে শুরু করেন, জিনান, আমি যা বলবো তুমি শান্তভাবে শুনো। আরওয়া মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ও কোনো দিন ও মা হতে পারবে না। তোমার মতামত শুনতে ইচ্ছে হচ্ছে, যেহেতু তুমি আরওয়ার স্বামী।
পিলে চমকে উঠল জিনান। প্রত্যেকটা শব্দ কর্ণকুহরে পৌঁছালো বজ্রপাতের মতো। স্তব্ধ হয়ে বসে আছে। চক্ষুদয় ঝাপসা হয়ে এলো মুহূর্তে। এমনটা হওয়া কি বেশি দরকার ছিল? ওকে ভেঙে পড়লে চলবে না। নিজেকে সামলে নিয়ে সিরিয়াস হয়ে বলল, আমার আরওয়া থাকলেই চলবে। মুখে এই কথা বললে ও অন্তঃস্থল দুমড়ে মুচড়ে যাচ্ছে। ডাক্তার শায়লা আরও কিছু কথা বললেন। আরওয়ার প্রতি খেয়াল রাখতে বলেছে। সব কিছু বুঝে শুনে বিদায় বের হয়ে এলো জিনান। পায়ের কদম ফেলতে ও কষ্ট হচ্ছে আজকে। ওয়েটিং রুমে এসে দেখল আরওয়া একটা বাচ্চার মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। হতাশা নিঃশ্বাস ত্যাগ করে স্তিমিত সুরে বলল, আরওয়া আসো। আরওয়া বাচ্চাটার গালে চুমু দিয়ে জিনানের কাছে এলো। জিনান নিজেকে যথেষ্ট সামলে নিয়েছে আরওয়াকে কিছুতেই জানতে দিবে না এই কথা। শুধু আরওয়াকে কেন কাউকেও জানতে দিবে না ও। জিনান চায় না কেউ আরওয়াকে নিয়ে কটু কথা বলুক। ডাক্তার শায়লাকে রিকোয়েস্ট করে এসেছে যাতে কাউকে কিছু না বলে। কথা শুধু উনাদের দুই জনের মাঝেই থাকবে। বুকটা কেমন ভারী হয়ে এলো। আরওয়ার হাত ধরে নিয়ে গাড়ির কাছে আসল। ডাক্তার আন্টি কি বলেছে? কথাটা হৃৎপিণ্ডে গিয়ে লাগল। অতঃপর ঠোঁটে হাসি ঝুলিয়ে আরওয়ার নাক টিপে বলল, তেমন কিছু না, বলেছে আমার বাচ্চা বউটাকে বেশি বেশি আদর করতে। আরওয়া জিনানের বুকে কিল মেরে বলল, অসভ্য। জান পাখি ঘুরতে যাবে। ইয়াহ, আগে আইসক্রিম খাবো। তুমি গাড়িতে বসো, আমি নিয়ে আসছি। বলেই গাড়ির দরজা খুলে দিল। আরওয়া গাড়িতে বসে ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রোল করতে লাগল। পুরো বিকেল ঘুরে সন্ধ্যার দিকে আরওয়াকে ওদের বাসায় রেখে মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে নিল। বাসায় এসে সোজা মায়ের রুমে চলে আসে। নীলিমা মাত্র নামাজ আদায় করে সোফায় বসেছিল। জিনান ফ্লোরে বসে মায়ের কোলে মুখ গুজে দিল। নীলিমা অবাক হয়ে গেলেন। জিনান ভাঙা গলায় বলল, মমো, আমি আরওয়াকে ছাড়া বাঁচব না। ও আমার জীবন ও আমার সব কিছু। প্লিজ মমো, আরওয়াকে পুরোপুরি আমার করে দাও, আমি ওকে হারাতে চাই না। ছেলের কাকুতি মিনতি দেখে নীলিমা হকচকিয়ে উঠলেন। হুট করে তার ছেলে কি হল? কণ্ঠাটা ব্যথাতুর। উনি জিনানের চুলে আদুরে হাত বুলিয়ে দিয়ে বললেন, কেন হারাবে আরুকে? হ্যাঁ, খুব তাড়াতাড়ি ও আমাদের বাড়িতে বউ হয়ে চলে আসবে। জিনান আর কিছু বলল না, একই ভঙ্গিতে বসে আছে, নীরবে চোখের জল ফেলছে। প্রিয়তমা হারাতে চায় না ও, কোনোভাবেই না। ডাক্তার শায়লার বলা শেষ কথাটা ছিল এটা, জিনান, আরওয়াকে সব সময় হাসি খুশি রাখো, জীবনে কোনো বড় ধরনের বিপদ আসতে দিও না, ঢাল হয়ে ওর পাশে থেকো। ওয়ান চান্স, এবার যদি ভয়ানক কিছু হয় আরওয়াকে বাঁচাতে পারবে না। যদি বেঁচেও যায় মেন্টালি প্রসারের জন্য ও পাগল হয়ে যেতে পারে। আজকে নবীন বরণ অনুষ্ঠান। ড্রেস কোড মেয়েদের জন্য গ্রে শাড়ি, ছেলেদের জন্য গ্রে পাঞ্জাবি, সাদা প্যান্ট। আরওয়া মন মেরে বসে আছে। একেবারেই ইচ্ছে করছে না শাড়ি পরতে। দরজা খোলার আওয়াজে তাকিয়ে দেখল জিনান এসেছে। মুখটা কিঞ্চিত পাকা হয়ে এলো। জিনান গ্রে প্যান্ট, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক বেল্ট। ডান হাতে ব্ল্যাক ঘড়ি, ঘড়ির মাথা হোয়াইট।
বাম হাতে ব্ল্যাক মেল ব্রেসলেট, ব্ল্যাক শুজ। ফর্মাল লুকটা দেখে আরওয়ার মাথা বন বন করছে। এমন কিলার লুক নিয়ে আপনি ভার্সিটিতে যাবেন? আরওয়ার করুণ কণ্ঠ শুনে ভ্রু বাঁকিয়ে বলল, তুমি কি চাও তোমার বরকে সবাই হ্যাংলা বলুক? মাথা ধুলিয়ে জবাব দিল, না। তো এই লুকেই যেতে হবে? আরোয়া নিচের দিকে তাকিয়ে পায়ের নখ দিয়ে ফ্লোরে আঘাত করছে। জিনান কিছুক্ষণ ঠোঁট চেপে দাঁড়িয়ে থেকে বলল, রেডি হচ্ছ না কেন? শাড়ি পরতে ইচ্ছে করছে না। জিনান বুঝল রিমের ওই ব্যবহারের জন্য আরওয়া শাড়ি পরছে না। ইমনের হলুদের দিন লাস্ট শাড়ি পরে ছিল আরওয়া। হাতে থাকা লাল রঙের প্যাকেটটা বেডের উপর রেখে মৃদু হেসে বলল, জানতাম আমি তুমি শাড়ি পরবে না, সেজন্যই আমার আশা। রেডি শাড়ি পরতে কোনো সমস্যা হবে না তো স্কার্টের মতোই রেডি শাড়ি পরে নাও। ঠোঁট উল্টে বলল, আমার কাছে তো রেডি শাড়ি নেই। জিনান আরওয়া গাল টেনে দিয়ে মুচকি হেসে বলল, বাচ্চা বাচ্চা কথা বলো কেন তুমি? রেডি শাড়ি না এনে তোমাকে পরতে বলছি। ঝট করে বসা থেকে দাঁড়িয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আপনি আমার জন্য রেডি শাড়ি নিয়ে এসেছেন? জি মাই ডিয়ার ওয়াইফি। আচ্ছা তুমি রেডি হয়ে এসো, আমি ড্রয়িংয়ে ওয়েট করছি। জিনান চলে যাওয়ার পর আরওয়া দরজা লক করে প্যাকেট থেকে রেডি শাড়িটা বের করে নিল। চোখ ধাঁধানো সুন্দর শাড়িটা। গ্রে রেডি শাড়ির উপর হোয়াইট স্টোনের কাজ করা। আরওয়া ব্ল্যাক জিন্স প্যান্ট পরে রেডি শাড়িটা পরে নিল। রেডি ব্লাউজটা অনেক বড়, পেট দেখার ভয় নেই, সাথে গলা ঘাড় ও পুরো কলার। গলা ঘাড় ডেকে গেছে। চুলগুলো খোপা করে হোয়াইট রোজে ক্লিপ গেঁথে দিল। হালকা করে একটা সাজ দিল। হোয়াইট স্টোনের মাঝারি সাইজের ইয়ারিং। ডান হাতে গ্রে আর হোয়াইট এর কম্বিনেশনের কাচের চুড়ি। রেডি শাড়ির সাথে দেওয়া মোটা বেল্টটা কোমরে লাগিয়ে নিল। ব্যাস হয়ে গেল। রুম থেকে বের হয়ে সদর দরজার এক পাশে জুতোর কেবিনেট থেকে হোয়াইট হিল জুত পরে নিল। পুরোপুরি রেডি হয়ে জিনানের সামনে গিয়ে বলল, আমি রেডি। শীতল চোখে তাকালো আরওয়ার দিকে, সে দৃষ্টি বেশি ক্ষণের জন্য না, সীমিত সময়ের জন্য। সোফা ছেড়ে উঠে পকেটে মুঠোয় ফোনটা গুজে হাঁক ছেড়ে মায়ার উদ্দেশ্যে বলল, মনি আসছি, সাবধানে। পুরো কথা শেষ করার আগে আরওয়া দিকে তাকিয়ে থমকে গেলেন উনি। বিশ্বাসই করতে পারছেন না এটা উনার মেয়ে। পুরো গ্রে রাজ্যের রানীদের মতো লাগছে। উনি মেয়ের মুখে আলতো হাত রেখে আদুরে গলায় বললেন, মাশা আল্লাহ, আমার বাচ্চাটার উপর কারো নজর না লাগুক। ভার্সিটির সামনে গাড়ি থামালো জিনান। আশ্চর্য ব্যাপার, গাড়ি ড্রাইভ করার সময় জিনান একটা বারও আরওয়া দিকে তাকালো না। হুট করে আরওয়া একটা ভুল কাজ করে ফেলল। জিনানের গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে গাড়ি থেকে নেমে যেতে যেতে বলল, থাঙ্কও বর সাহেব। জিনান আহম্মক বনে গেল, গালে হাত দিয়ে ভাবছে এটা কি ছিল। কয়েক মিনিট পর সিটে হেলান দিয়ে চোখ বুজে ধীর গলায় বলল, মনি তোমার বাচ্চার উপর নজর অলরেডি পড়েই গেছে। আজকে ওকে এই রূপে দেখে নিজেকে সামলাতে পারছি না। এই জন্য না চাইতেও ইগনোর করছি। কিন্তু এখন যেটা করে গেল একেবারেই ঠিক করে নি। তোমার মেয়ে মনি, এর জন্য ওকে শাস্তি পেতেই হবে।
এদিকে আরওয়া অবাক হয়ে নিজেকে দেখছে তো আবার সকল ছাত্র ছাত্রীকে দেখছে। সব মেয়ের পরনে নরমাল গ্রে শাড়ি, তাও শুধু গ্রে, আর কোনো কাজ নেই। অন্য কালারে ছিটে ফোঁটাও নেই। ভাবনার মাঝে শুনতে ফেল, আমার তুমি অল টাইম স্পেশাল থাকবে মাই ইউনিক গার্ল। প্রিয়তমের ঘোর লাগা কণ্ঠ শুনে আর 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত পায়ে রিমিদের কাছে চলে গেল। মিল্লাত অবাক কণ্ঠে শুধালো, আমাকে কেউ চিমটি কাটবি? কে কি বলবে? রিমি অথই রাফসান তো হা করে তাকিয়ে আছে। মেয়েটাকে আজকে একটু না পুরোই সুন্দর লাগছে। আরওয়া গালা ঝেড়ে বলল, আমাকে দেখে কি মনে হচ্ছে তোদের? লাইক এলিয়েন? রাফসান রসিকতা করে বলল, তা নয় তো কি, এলিয়েন তো গ্রে সিলভার রঙেরই হয়। ভেংচি কেটে বলল, তোরে কইছে একটু থেমে, তুই এলিয়েনের নানা, তুইও তো গ্রে পড়ছিস। আমি এমন কিউট সুইট এলিয়েনের নানা হতে রাজি। আরওয়া মুখ বাঁকালো। এদের কথার মাঝেই রিমি অথই মুখটা বন্ধ করল। রিমি বলল, তোকে সত্যি খুব সুন্দর লাগছে। সাবধানে থাকিস আবার জিজু না ফটে যায়। অথইর কথায় লাজুক হাসল আরওয়া। জিজু তো আগে থেকে আছে, আর এই স্পেশাল ফিল করানোর পিছনেও ও জিজুরি হাত। রিমি আরওয়াকে ধাক্কা দিয়ে বলল, লজ্জা পাচ্ছিস কেন? আরে ছাড় এসব, চল অডিটোরিয়ামের ভিতরে যাই। আরওয়ার কথার পরে মিল্লাত বলল, হ্যাঁ চল দেখি আমাদের জন্য কেমন হলো সাজালো। অডিটোরিয়ামে এসে আরওয়া হতভম্ব হয়ে যায়। জিনান গ্রে ব্লেজার পরল কখন? উফ ফফ, এই লোক বাঁচতে দিবে না, মনে মনে বললে ও মুখে কিছু বলল না। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। আশেপাশে অনেক মেয়ে অনেক কথা বলছে, এটাই তো নিয়ম স্কুল কলেজ ভার্সিটিতে। স্মার্ট স্যার প্রফেসর আসলেই সব মেয়ে হেলে হেলে পড়ে। জিনান কথা বলতে বলতে খেয়াল করল তার প্রিয়াসী রক্তিম চোখে তাকিয়ে আছে ওর দিকে। মনে হচ্ছে চোখের অগ্নিতে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে ওকে। মেকি হেসে জায়গা ত্যাগ করল জিনান। নবীন বরণ অনুষ্ঠান সুন্দর মতেই শেষ হলো। গান, নাচ, ভাষণ দিয়ে সবার শেষে একটা স্যার মাইক হাতে নিয়ে বলল, নবীন বরণ। তোমাদের সাথে সাথে আরো একজনকে বরণ করলাম আমরা, সে হলো আরশাদ জিনান। তোমাদের নতুন প্রফেসর। এই কয়েকদিন হলো জিনান এসেছে। সবার সাথে তেমন পরিচয় হয়নি, আজকে পরিচিত হয়ে নিলে। জিনান হালকা হেসে আরওয়ার যে জায়গা বসে ছিল ওই দিকে তাকালো। আরওয়াকে দেখতে না পেয়ে বুকের ধরফরানি বেড়ে গেছে। পুরো অডিটোরিয়ামে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত মানুষটাকে ফেল না। দ্রুত পায়ে অডিটোরিয়ামে থেকে বের হয়ে আসে। জিনানকে হঠাৎ চলে যেতে দেখে সবাই অবাক হয়ে গেল। তাতে ওর কি, ও তো নিজের প্রিয়াসীকে খুঁজতে ব্যস্ত। লেডিস ওয়াশরুম থেকে বের হলো আরওয়া। আরশোলা শুনতে পেয়ে বুঝল অনুষ্ঠান শেষ। করিডোর দিয়ে হাঁটছে, নিচের দিকে তাকিয়ে। আচমকা কেউ এসে ওকে জড়িয়ে ধর। হুট করে আক্রমণের জন্য প্রস্তুত ছিল ও। তাল সামলাতে না পেরে 2 পা পিছিয়ে যায়। জিনানের শ্বাস গুনতে পারছে ও। এত জোরে নিঃশ্বাস নিচ্ছে কেন জিনান? শরীর খারাপ হয়নি তো? নিজেকে ছাড়াতে গেলে জিনান আরো টাইট করে জড়িয়ে ধরে আরওয়ার ঘাড়ে কপাল ঠেকিয়ে দিল। ভাগ্যিস এদিকে কেউ নেই। আরওয়া জিনানকে ঠেলে পাশের খালি ক্লাসটায় নিয়ে গেল।
জিনান এখনো আগের মতোই আছে। আরোয়া মিনমিন করে বলল, জিনান আপনি ঠিক আছেন? আরোয়া কথা শুনে খানিকটা সরে আসল ওর থেকে এক হাত কোমরে রেখে আরেক হাতে 2 আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করতে করতে নরম কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে তুমি? জিনানের এমন প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আরোয়া। ওকে ওয়াশরুমের সামনে পেয়ে ও জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলে। হাউ ফানি, থমথমে গলায় বলল, ওয়াশরুমে গান গাইতে গিয়েছিলাম। জিনান মুখের গম্ভীরতা দূর করে টেডি স্মাইল দিয়ে বলল, খারাপ না, অনেকেই তো গান গায় জানো তো তুমি। তার মানে তুমিও? ভেটকি মাছের মতো অবস্থা হয়েছে আরওয়ার। এই লোকটার সাথে কখনোই কথায় পেরে উঠে না। গাল ফুলিয়ে অন্য দিকে তাকালো। জিনান আরওয়ার হাত টেনে কাছে এনে বলল, জান পাখি চলুন বাড়ি পৌঁছে দিয়ে আসি আপনাকে। একা বদ্ধ রুমে থাকলে আবার অন্য কিছু হয়ে যেতে পারে। আরওয়া মাথা নেড়ে সায় দিয়ে আসতে নিলে আচমকা জিনান আরওয়া অধৈর্যরা দখল করে নিল। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিয়ে বাম গালে ডিফলি ঠোঁট ছুঁয়ে দিল। 2 পকেটে হাত গুজে মুখে হাসি প্রসারিত করে বলল, শোধবোধ। নেত্রযুগল বড় বড় করে তাকিয়ে আছে জিনানের যাওয়ার দিকে। মুচকি হেসে শাড়ির আঁচল হাতে প্যাঁচাতে প্যাঁচাতে জিনানের পিছন পিছন গেল। ও তো সকালে করা কাজের কথা বলেই বসেছিল। বাসায় এসে প্রথমে মিররের সামনে এসে দাঁড়ালো আরওয়া। ভাবতে লাগলো জিনানের সাথে পরিচয়ের দিন। তারপর থেকে ঝগড়া খুনসুটি শুরু। কাছে আসলে বিরক্ত অনুভব করা, দূরে গেলে মিস করা। সব ভেবে হাসল সে। এই তো এখন গাড়ি থেকে নামোর সময় জিনান বলেছিল, হৃদয়গ্রাসী রেডি হয়ে যাও, খুব তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। কণ্ঠে ছিল মাদকতা। গলায় থাকা লকেট দিকে তাকিয়ে দেখল গোল বিতের মাঝে স্টাইলিশ করে যে এ লেখা। ডিজাইনটা খুব সুন্দর। জিনান নিজেই এর ডিজাইন তৈরি করে দিয়েছিল। ফ্রেশ হয়ে বিছানা গা এলিয়ে দিতে ঘুমের দেশে তলিয়ে গেল। আরশাদ গ্রুপ অপ ইন্ডাস্ট্রিজ। অনেক দিন পর জিনান ইন্ডাস্ট্রিজে এসেছে। ব্লেজারটা খুলে গাড়ির ফ্রন্ট সিটে রেখে দিল। গাড়ি থেকে বের হয়ে ভিতরে যেতে যেতে শার্টে উপরে একটা বাটম খুলে দিল। তাই সে কোনো কালেই পড়ে না। ইনও খুলে দিল। হাতার বাটম খুলে গুটিয়ে নিয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফয়সালকে দেখে হেসে বলল, কি অবস্থা ফয়সাল? আলহামদুলিল্লাহ, আজ হঠাৎ এলেন যে? বসো। প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। ওহহ। অফিসের অনেক স্টাফ জিনানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। টের পেল তোয়াক্কা করল না জিনান। ওসমানের কেবিনের দরজায় নক দিয়ে বলল, আসবো ডেড। আসো মাই সান। জিনান ভিতরে প্রবেশ করে চেয়ারে বসে টেবিলের উপর থাকা ফ্রিজ থেকে আপেল এক টুকরো নিয়ে মুখে দিয়ে চিবুতে শুরু করে। সারা দিন ভার্সিটিতে ছিলে, বাসায় না গিয়ে এখানে আসার কি বেশি দরকার ছিল? এলোমেলো চুলে হাত ডুবিয়ে দিল জিনান। বেশ কিছু সময় নীরব থেকে বলল, প্রজেক্ট কমপ্লিট ডেড। গুড জব। এখন বাসায় গিয়ে রেস্ট নাও গো। জিনান সম্মতি জানিয়ে বের হয়ে এলো ওসমানের ক্যাবিন থেকে। গ্রাউন্ড ফ্লোরে আসতেই দেখা মিলল ওর বাবার এক বন্ধুর সাথে। উনি হেসে বললেন, আরে আরশাদ না, কেমন আছো ইয়াং মেন? জিনান স্বভাব সুলভ হেসি দিয়ে বলল, গুড। আপনাকে তো দেখাই যায় না।
দেশের বাহিরে ছিলাম। ওকে, আসি তাহলে। জি। আর কোনো দিকে না গিয়ে ডাইরেক্ট ম্যানশনে চলে এলো। জিনানকে দেখে নীলিমা বললেন, এত দেরি হলো কেন? ইন্ডাস্ট্রিজে গিয়েছিলাম একটু। তুই ফ্রেশ হও, আমি কফি করে দিচ্ছি। ওকেই মমো। রাতে বেলকেনিতে বসে ল্যাপটপে কাজ করছিল জিনান, এমন সময় ফোনটা ভাইব্রেট করে উঠল। ব্যস্ত চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল অচেনা নাম্বার। কে কল দিল? প্রথম কয়েকবারে রিসিভ করল না, কিন্তু পরে বিরক্ত হয়ে রিসিভ করল। লাগাতার কে কল দিচ্ছে? এতক্ষণ কি ঘাস কাটছিলি তুই? ফোনের ওপাশ থেকে কর্কশ কণ্ঠ শুনে কিছুক্ষণ তবদা মেরে থেকে মন্থর কণ্ঠে বলল, এটা কার নম্বর? যখন কল ধরছিলাম না একটা মেসেজ দিয়ে বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? ইমন ছোট করে কেশে বলল, তা হতো না। এটা তনিমার নাম্বার, আমার ফোন ডেট, তাই ওরটা দিয়ে কল দিলাম। বল। কানাডা থেকে এসে বউকে পাহারা দিচ্ছিস, একবার এসে ঘুরে জানা। তোর বিয়ের সময়েই তো গেলাম, কয়দিন হচ্ছে তোরা আয় তনিমাকে নিয়ে। আমার যাওয়া শেষ ভাই। যখন আমার সুযোগ ছিল তুই কানাডা ছিলি। তোদের বাসা আরওয়াদের বাসা 2 বার করে গেলাম বউ লইয়া। জিনান ঠোঁট চেপে হাসল। অতঃপর বলল, তোদের বাসার কাজ কতটুকু হলো? টাইলস রং করা সব পুরোপুরি কমপ্লিট, এখন শুধু ফার্নিচার সেট করলেই হলো। উঠছিস কখন? 2 মাস পর। তো বল, প্রেম কেমন করছিস? তোর বোনের প্রেমের বয়স হয়েছে নাকি? ওই এমন করে বলবি না, ওর বয়সের অনেকে বাচ্চা কাচ্চা পালছে। জিনান থম মেরে গেল। কয়েক সেকেন্ড পর ইমন আবার বলল, কিরে, কই হারিয়ে গেলি? আব রাত হয়ে গেছে অনেক, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা রাখছি, সময় করে আসবি একদিন। জিনান কান থেকে ফোন নামিয়ে সেন্টার টেবিলের উপর রেখে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়াল। যাই হোক, যে করে হোক, আর কিছু হতে দেবে না ও। যত দ্রুত সম্ভব ওর কাছে নিয়ে আসবে আরওয়াকে। আরও একটা রাত নির্ঘুমে কাটাবে ও। কত রাত নির্ঘুমে কেটে যায় নিজে ও টের পায় না। চলবে।